ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। তো আজকে হচ্ছে আমাদের 6th মান্থের 11th ক্লাস। 10th ক্লাস হলে একটা নোটিশ দেওয়া হয়, সেটা আসলে দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। আজকে দিয়ে দিব আমাদের ফ্রি প্রদানের জন্য। আর আমরা গত ক্লাসে পড়েছিলাম কি, কলার, তাই তো? দ্য কলার। দ্য কলার আমরা পড়ে শেষ করেছি। সবাই পড়ছো তো? শিট জি টিট স্যার। যেগুলো ছিল জি আশা স্যার। করি সবাই পড়েছো। কারো কোনো প্রবলেম আছে? হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এদিকে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো 8ই মার্চ পর্যন্ত সময় দিয়েছিলাম হিস্ট্রি অফ বাংলাদেশের চ্যাপ্টার 1-এর কোশ্চেনগুলো পড়তে। কী অবস্থা সবার? এটা কি পড়ছো? জি স্যার। সেটা পড়ছি স্যার। আচ্ছা, তাহলে ওর সাথে স্যার আমি, এখনো আমার কমপ্লিট হয়নি তো। হ্যাঁ, কমপ্লিট করে ফেলতে হবে, এই জন্য 1 এবং 2 দিয়ে দিলাম। এর সাথে সমন্বয় করে দুটো চ্যাপ্টার শেষ করবা। 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে কিন্তু আমি একটা টেস্ট নিব, বোঝা গেছে? হুম। এবং জি স্যার। এইগুলো আমাদেরকে একটু আগায় ফেলতে হবে, যাতে মেইন যেগুলো ইংলিশের সেগুলো পড়াও আমাকে দিতে হবে, কারণ অলরেডি আমি দুটার কোশ্চেন শেয়ার করেছি, আর একটা রেডি চলতেছে। যখন তিনটা মানে 4টা করে আছে না আমাদের, নন ফিকশন 4টা, ফিকশন 4টা, তাই না? এরকম আছে না? হুম। তো নন ফিকশন 4টা জি স্যার। হয়ে যাওয়ার পর আমি জি কিন্তু স্যার। একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, তারপর ওগুলো পড়ে ফেলতে হবে। এর ভিতরে কিন্তু তোমরা ওগুলো রিভিশন দিবা, পড়বা বারবার বোঝার জন্য। তারপর সপ্তাহভিত্তিক একটা টাইম দিব, দিয়ে ওইগুলোর উপরেও কিন্তু টেস্ট নিব, মনে থাকবে? হুম। ওই জন্য জি যেগুলো স্যার। দেওয়া হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু জমায় রাখবা না, জমায় রাখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অতএব এটা একটু খেয়াল রেখো। তাহলে আজকে আমরা শুরু করব পরবর্তী যে কবিতাটা আছে, ওড অন দ্য লুঙ্গি, তাই তো? ওড অন দ্য লুঙ্গি। জি স্যার। আচ্ছা, তো দেখি আমরা লুঙ্গির কি দশা হয়। ওড অন দ্য লুঙ্গি। আমরা ওড পড়েছি কোনো এ পর্যন্ত? জি স্যার। আগে একটা পড়ছি। আচ্ছা, অর্ধ সাইকেল করেছিলাম। হ্যাঁ, ওড টু জি সাইকি স্যার। পড়েছি, এবং আমরা ওডের ফিচারগুলো কি বা ওড কী জিনিস সেটা কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? যে ওখানে ওডের কাজ কি? ওড হচ্ছে একজনকে অ্যাড্রেস করা হবে, এবং তার সম্পর্কে প্রথমে নেগেটিভ, তারপরে কি একটা পজিটিভ বা কনসোলেশন দেওয়া হবে, তাই না? এরকম একটা বিষয়। এরকম পড়েছিলাম কি না আমরা ওডের বিষয়ে? জি স্যার। হ্যাঁ। জি তো লুঙ্গির বিষয়ে বলা হবে যে লুঙ্গি আমাদের এমন একটা পোশাক, যে পোশাককে কি, বাংলাদেশের জাতীয় পোশাক কি বলা আছে? স্যার। হ্যাঁ, বলো তো, বাংলাদেশের জাতীয় পোশাক কি? কিছু জানি আমরা? লুঙ্গি আর ফতুয়া। ধুতি আর ধুতি। পাঞ্জাবি। দেখি কি ধুতি বলে আর পাঞ্জাবি। জাতীয় পোশাক, এরকম কিছু আছে বলে আমার জানা নেই, জাস্ট এমনি বললাম। আহা, বাংলাদেশের জাতীয় পোশাক কি? দেখো, এই যে বলছে বাংলাদেশের নারীদের জাতীয় পোশাক হচ্ছে শাড়ি, আর পুরুষদের জন্য লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবি, তাই তো? এটা বলা হচ্ছে। তো এখন তোমার যদি পুরুষের যদি লুঙ্গি হয় আর ফতুয়া পাঞ্জাবি হয়, তাহলে কেন আমরা এগুলো পরি না? সমস্যা কি? বলছে যদিও নির্দিষ্ট কোনো আইনি জাতীয় পোশাক নেই, আমাদের আসলে নেই, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। তাহলে কি আমরা আমাদেরকে ভালোবাসি না, তাই তো? মায়ানমারের নেতারা কি, মায়ানমারের যারা নেতা আছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা কি ওই আমাদের মতো কোটটাই পরে? বলো তো, বলো। হুম, বলো। না স্যার, তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো পরে। হ্যাঁ, তারা যেখানে যাক, ওই আমেরিকাতে গেলেও তারা তাদের এই ঐতিহ্যবাহী পোশাক পরেই যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এইগুলো একটু খেয়াল রাখবে, যে এরকম ফতুয়া টাইপের বা ইয়া টাইপের ড্রেস থাকে, ঠিক আছে? তো ওইগুলো আমাদেরকে পরে যেতে হয়, ওরাও পরে যায়, কিন্তু আমরা করি কি, মোটামুটি কোট টাইপ পিন্দে আমরা তাদের মতো হয়ে যাই, তাই না? হ্যাঁ, মনে করো ইন্দোনেশিয়ার মানুষদের পোশাক কেমন? এই যে এরকম পোশাক তাদের, ঠিক আছে তো? এই যে এই জাতীয় জিনিস এখন মোটামুটি দেখো, জিন্স প্যান্ট ট্যান্ট সবাই পরছে, কিন্তু এই যে এটা হচ্ছে ওদের পোশাক সিস্টেম এইগুলো, তাই না? এই যে এরকম ঘেরুয়া টাইপের জিনিস আছে, হ্যাঁ, কারি মেয়েরা আবু রায়হান। এরকম পরে থাকে, হ্যাঁ।
যদিও ওয়েস্টার্ন কালচার তো সবাইকেই প্রভাবিত করছে। তো ওয়েস্টার্নাইজেশন হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যেখানে বৈচিত্র্যতা হারিয়ে যাচ্ছে, সঙ্গীত, খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সব কিছুতেই। তা কবি এই লুঙ্গির প্রতি বিশেষ একটা ক্ষোভ প্রকাশ করেছেন, হ্যাঁ, যে লুঙ্গির জন্য আর কি, প্রতি না, যে আমাদের এরকম একটা ভালো পোশাক, আরামদায়ক পোশাক, সেই পোশাকটাকে আমরা ব্যবহার করতে দিই না। এমনকি লুঙ্গি পরে কেউ যদি অফিসে যায় তাকে ঢুকতে দিবে বলো? না স্যার। লুঙ্গি পরে কেউ যদি অফিসে যায় তাকে কি ঢুকতে দিবে বলো? গাইয়া না বলে স্যার, হুম ফর্মাল ড্রেসে যেতে হবে। হ্যাঁ, ফর্মাল ড্রেসে যেতে হবে। তাহলে আমার দেশের পোশাক কি, যেগুলো পরলে পারে আমি যেতে পারবো সেখানে? আমার দেশের নিজস্বতা কি বলো? আছে কিছু? নাই স্যার, এরকম বলতে কিছু নাই। আমাদের দেশে কিছুরই নাই নাকি? আমরা কোনো কিছুকেই যেন ভালোবাসি না। স্যার আমি তো আমার এইদিকে বাকি বইগুলা কিনছি, কিন্তু আমার এখনো এইগুলো বই কিনা হয় নাই। বই না কিনলেও চলবে, সব পিডিএফ এখানে দেওয়া আছে, অতএব বই তোমার না থাকলেও চলবে, ঠিক আছে? জি স্যার। যেখানে পিডিএফ দেওয়া আছে এগুলো পড়লে বইয়ের থেকে অনেক বেশি হবে কার্যক্রম। তো যাই হোক, আমরা তাহলে একটু দেখি আমাদের অথরের নাম কি জানো বলো? কায়সার হক। কোন দেশীয় রাইটার তিনি বলো? বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি রাইটার। কারণ তার ইয়েটা পড়েই আমরা বুঝতে পারতেছি যে তিনি একজন বাংলাদেশি লেখক। এবং তিনি কোথায় জন্মেছেন দেখো, কায়সার হক ওয়াজ বোর্ন অন 7 October 1950 ইন ঢাকা, হুইচ ওয়াজ দ্য দেন পার্ট অফ পাকিস্তান অ্যান্ড লেটার বিকেম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তাহলে হি গ্রু আপ ইন আ কালচারালি রিচ অ্যান্ড ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং এনভায়রনমেন্ট, তাই তো? এরকম একটা পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তিনি তার পড়াশোনা কেমন দেখো, কায়সার হক রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন ঢাকা, তারপরে হি কমপ্লিটেড হিজ হায়ার এডুকেশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপরে সেখানে তিনি আবার কাজ শুরু করেন, একাডেমিক ক্যারিয়ার দেখো। অ্যাপার্ট ফ্রম বিং আ পোয়েট, কায়সার হক হ্যাজ হ্যাড আ ডিস্টিংগুইশড একাডেমিক ক্যারিয়ার। হি সার্ভড অ্যাজ আ প্রফেসর অফ ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, হোয়ার হি টট লিটারেচার, পোয়েট্রি অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং ফর ম্যানি ইয়ার্স, ঠিক আছে তো? As a teacher, he influenced generation of students and young writers. His lectures often combine literary analysis with discussion on philosophy, culture and politics. এগুলো নিয়ে তিনি আলোচনা করেন। Students admire him not only for his scholarly knowledge but also for his encouragement of creative expression. মানে he was an intelligent. But in addition to teaching in Bangladesh, Hawk has worked as a visiting professor in several international institutions. He has delivered lectures and readings in universities across Europe, North America, Asia. Through these academic engagements, he has contributed to the global appreciation of the Bangladeshi literature. বাংলাদেশি কালচারের, বাংলাদেশি লিটারেচারের প্রতি তিনি অনেক গ্লোবাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু মানে অর্জনে সাহায্য করেছেন। তো আমরা এর আগে যে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, সেই ফার্স্ট ইয়ারে তার একটা কবিতা ছিল, সেটা হচ্ছে লার্নিং গ্রিফ। কবিতাটা খুবই সুন্দর ছিল। এখন সেটাকে চেঞ্জ করে আমাদেরই কালচারের সাথে রিলেটেড একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো অট্টু লুঙ্গি। তো আমি ওনার সম্পর্কে এগুলো পড়ছি না, তোমাদের উপর ছেড়ে দিয়েছি, তোমরা এগুলো পড়বা, ঠিক আছে তো? এগুলো সব কিছু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা নয়, কিন্তু এখানে তুমি তার সম্পর্কে জানতে পারবা, এখানে ওয়ার্ড মিনিং জানবা এবং তোমার যে নলেজকে সেটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। তো সেই হিসাবে এই তথ্যগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু এগুলো পড়ে নিবা, মনে থাকবে তো? এখন আমি যেটা এখানে পড়াবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস অফ ওড অন দ্য লুঙ্গি। তাহলে ওড অন দ্য লুঙ্গি এই কবিতাটা তিনি কেন লিখছেন, এর উদ্দেশ্যটা কী ছিল বলো? কি মনে হতে পারে যে তিনি এটা কেন লিখলেন? লুঙ্গিকে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, শুধু কি রিপ্রেজেন্ট করার জন্য তার আগ্রহ ছিল এরকম কিছু? বাঙালির সংস্কৃতিকে তুলে ধরার জন্য। হ্যাঁ, কেন তিনি তুলে ধরবেন? তুলে ধরার উদ্দেশ্য কি? এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ কি আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, মানে আমরা যে নিজের কালচারকে নিজেরাই গুরুত্ব দিই না, এটা হলো সবচেয়ে বড় আমাদের জন্য একটা অপমান। হ্যাঁ, এই জিনিসটাকে তিনি দেখিয়েছেন। হ্যাঁ, কবিতা পড়লে আমরা বুঝতে পারবো। দেখো এইখানে তিনি কি করেছেন, দেখো, দ্য পোয়েম হিউমারাসলি সেলিব্রেটস দ্য লুঙ্গি আর ট্রেডিশনাল গার্মেন্ট ওয়াইডলি ওন অ্যাক্রস সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড পার্ট অফ আফ্রিকা। বিভিন্ন জায়গায় কিন্তু পরা হয়, যদিও লুঙ্গির স্টাইল আলাদা, কিন্তু লুঙ্গি ড্রেসটা আমাদের মনে সবচেয়ে বেশি আরামদায়ক, কারণ এটা খুবই পাতলা হয় এবং খুবই সফট হয়।
অ্যাট ফার্স্ট গ্লান্স দ্য পয়েম অ্যাপিয়ার্স টু বি প্লেফুল প্রেইজ অফ অ্যান এভরিডে পিস অফ ক্লোথিং। প্রথমে মনে হচ্ছে একটা প্রেইজ করা হচ্ছে, কিন্তু তারপরে যখন আমরা আরও গভীরে যাচ্ছি, বিনিথ ইটস হিউমারাস সারফেস লাইস আ সিরিয়াস কমেন্টারি অন কালচারাল আইডেন্টিটি, গ্লোবালাইজেশন, কলোনিয়াল মেন্টালিটি অ্যান্ড সোশ্যাল হায়ারকি, যে আমরা কোথায় আছি। ঠিক আছে তো, যে আমাদের জিনিস হারিয়ে যাচ্ছে আর অন্যের জিনিস নিয়ে আমরা মারামারি করতেছি, কামড়াকামড়ি করতেছি, বাংলা কথা। ঠিক আছে, অনেকেই বলে 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য ভাষা আন্দোলনের দিবস, এটা আমাদের, আর আমরা কেন ইংরেজি শিখছি সবাই, কেন আমরা বাংলা শিখছি না? বলো, বাংলা আজ কেন বিশ্ব দরবারে ওঠেনি? কারণটা কি? জোর করে কি বাংলাকে ওঠানো যাবে? বলো। বাংলা মানুষ কেন শিখবে? অন্য দেশের মানুষ বাংলা কেন শিখবে? বলো, কি কারণে শিখবে? তুমি কেন ইংরেজি শিখতেছো? কেউ তোমাকে চাপিয়ে দিয়েছে হঠাৎ করে যে তুমি ইংরেজি শেখো? চাপাই দিচ্ছে কেউ? না স্যার। হ্যাঁ, কেন তুমি শিখতেছো ইংরেজি? বলো। না স্যার। তো শিখছি কেন? আমরা ইংরেজি শিখছি কেন? কারণটা কি? প্রেস্টিজ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। স্যার বাংলা তো আমরা জানি। আমরা বাংলা জানি তাই ইংরেজি শিখতেছি, এই কারণে? বলো। না স্যার, ইংলিশ ভালো বেশি জন্য। ইংরেজি কি? ইংরেজি একটা কিসের নাম? এটা ভাষার নাম। হ্যাঁ, যে ভাষাতে তুমি সব পাবা, যে ভাষা শিখলে তুমি সব পাবা, কারণ এই ভাষাতে সব দেশের মানুষ তার নিজের ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাতে দেয়, তাই না? একটা কিছু আবিষ্কার করা হোক, চায়না কোনো কিছু আবিষ্কার করুক, রাশিয়া কোনো কিছু আবিষ্কার করুক, তাদের নিজের ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাতে পাবা, নাকি? এই জন্য আজকে ইংরেজি আমাদের প্রয়োজন, সেটা সিনেমা, নাটক থেকে শুরু করে সব কিছু ইংরেজিতে অ্যাভেলেবেল। অতএব ইংরেজি তুমি শিখতে বাধ্য। অন্যরা কেন তোমার ভাষা বাংলা শিখে না? কারণ তোমার ভাষা শিখে তারা করবেটা কি? বলো। তোমার ভাষা শিখে তুমি এত কী করে ফেলেছো যে তারা ওইটা প্রয়োজন বিধায় তোমার ভাষা শিখে সেটা সে জানতে আসবে? বলো। তোমার ভাষাকে উন্নত করতে হলে তোমাকে তাকে নিজে উন্নত হতে হবে, নাকি? বলো। এমন কিছু সৃষ্টি করবা, এমন কিছু তৈরি করবা যে অন্য দেশের মানুষ ওটা জানতে চাইবে, তখন তারা আমাদের ভাষা শিখে তারা জানতে চাইবে। জোর করে তার ভাষাকে উন্নত করা যাবে না। আমরা করি মারামারি, কামড়াকামড়ি রাজনীতি নিয়ে, আর আমাদের ভাষা নাকি এমনি এমনি উপরে উঠে যাবে, তাই নয় কি? আজকে আমাদের কি সঙ্গীতের কালচারের কি আমাদের কমতি আছে? বলো। পৃথিবীর মধ্যে এত বিচিত্র সঙ্গীত কালচার মনে হয় আর পৃথিবীর কোথাও নাই। এই ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশে আছে, যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে না? আমাদের বাদ্যযন্ত্র কি বৈচিত্র্য রকমের না? বলো, বিচিত্র ধরনের, যেগুলো বাঁশের বাঁশি থেকে শুরু করে, ডুগি তবলা থেকে শুরু করে, হারমোনিয়াম থেকে শুরু করে, সব ইন্ডিয়ান বা এই উপমহাদেশের আবিষ্কার। আজ সেইগুলো বাদ দিয়ে আমরা কী কী গ্রহণ করতেছি? বলো। আজকে আমরা নিচ্ছি কি? পিয়ানো, আজকে আমরা করতেছি কিবোর্ড, আমরা আজকে ব্যবহার করতেছি গিটার। হ্যাঁ, আমাদের ঐতিহ্যবাহী সঙ্গীত আমরা পছন্দ করছি না। একইভাবে পোশাক, যে পোশাকগুলো ছিল সেগুলো আমাদের আর পছন্দ হচ্ছে না। আরামদায়ক পোশাক ছিল এই উপমহাদেশের। বলো তো, আরব দেশের মানুষেরা সাদা পোশাক কেন পরে? বলো, উদ্দেশ্যটা কি? ধর্মীয় পোশাক? এটা ধর্মের কারণে পরে? স্যার ওই যে গরম পড়ে তো এই জন্য তো সাদাটা গরম কম। হ্যাঁ, এটা হচ্ছে তার ওই দেশ, ওখানে হচ্ছে মরুভূমি এলাকা, গরম, তাপ রিফ্লেক্টেড হয়ে, যেন যদি তুমি কালো ড্রেস পরো বা রঙিন ড্রেস পরো, তাপ শোষণ করবে, আর সাদা ড্রেস পরার কারণে তাপটাকে সে রিফ্লেক্ট করে সরিয়ে দিবে। এই জন্য আরামদায়ক পোশাক ওটা, আর আমরা তাদেরকে অনুসরণ করে সেই ড্রেস পরতেছি, এটা মানে ধর্মের উদ্দেশ্যে পড়তেছে, তাই তো? তাহলে বিষয়টা তো বুঝতে হবে যে আমার কালচারের এত কি হলো যে অন্যরা আমার কালচারকে গ্রহণ করবে? আমার লুঙ্গি কেন পড়তে যাবে অন্যজন? বলো, কেন পড়তে যাবে? গরমের ভিতরেও আমরা জিন্স পরতেছি। ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষটা জিন্স, মোটা মোটা পোশাক পরতেই পারে, কারণ সেগুলো হচ্ছে ঠান্ডা এলাকা। আমাদের দিকে গরম, কিন্তু ইউরোপে কি এখনো কি গরম? বলো, গরম আছে না এখনো ঠান্ডা? না স্যার আপনার অনুকরণীয় জাতি তো। আমরা আমাদেরটা পছন্দ করি না। আমাদের কতগুলো কালচার আমরা ধ্বংস করে ফেলতেছি। আমাদের নিজস্বতা বলে কি আছে? বলো, যে আমরা বাঙালি, আমাদের পরিচয় কি? বলো। যদি কেউ বিদেশে যদি তোমাকে জিজ্ঞাসা করে বাঙালির একটা কালচারের নাম বলো, যে কালচার ধরে আমরা বাঙালিকে চিনব, বলো, কি নামটা বলবা তুমি? কোনটা তোমার কালচার? বলো তো একটা। আমাদের কালচারের ভিতর পড়ে। হ্যাঁ, বলো কোনটা? স্যার, নবান্ন উৎসব, তারপর পিঠাপুলি শীতকালের, এগুলো তো আমাদের কালচারের মধ্যে। করো এইগুলো কি করো?
স্যার পিঠাপুলিটা তো করা হয়, গ্রাম অঞ্চলে এখনো করা হয়। ওইভাবে তো করা হয় না, স্যার ওটা আমাদের খাওয়ার জন্য এদিকে তৈরি করে। ধুমধাম করে হয় স্যার, নবান্ন, তারপরে পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। হুম, এগুলো কেমন হয়? স্যার ধুমধাম এগুলো করে তো হয়, হচ্ছে খুব গ্রাম আয়োজন করে। কোথায় ধুমধাম করে? আমি তো দেখি, গ্রামের মধ্যে তো হয় স্যার। আমি তো দেখি না। পিঠা উৎসব হয় কলেজগুলোতে, স্কুলগুলোতে এখন পিঠা উৎসব করে, কিন্তু দেশীয় পিঠা কয়টা পাওয়া যায়? স্যার মানে স্কুল কলেজের মধ্যে না, এমনি বাড়িতে আর কি পিঠার মানে তৈরি করার একটা কালচার, যে শীতকালে হচ্ছে বাড়িতে বেড়াতে আসা বা পিঠা খাওয়া, এগুলো তো এখনো ওগুলো তো গল্পের হয় সাথে আর কি। চলে, ওগুলো একসময় আমাদের ছিল, এখন ওগুলো গল্প। কয়টা পরিবারে এমনটা হয় বলো? স্যার আমাদের পরিবারে হয়। হ্যাঁ, ওই দুই একটা পরিবার, ওটা পরিবার কেন্দ্রিক, কিন্তু যেটা তুমি একটা কাল মানে ইয়ার সংস্কৃতি হিসাবে প্রকাশ করবা, প্রচার করবা, সেটা তোমার এখন কোথায় পাওয়া যায়? সেগুলো কোথায় হয়? ওই একটু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পিঠা উৎসব টুৎসব করার মাধ্যমে এগুলো ধরে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তোমার উৎসব তো নাই। আমাদের কোনো উৎসব এরকম আছে, আমাদের কোনো কালচার আছে যেটাকে আমরা আলাদা করে তুলে ধরতে পারি বলো? কারণ আমাদের তো কিছুই নাই, সব তো ইন্ডিয়ান উপমহাদেশের মাধ্যমে ওই ইন্ডিয়ান কালচার, কিন্তু বাঙালিকে পিওর কালচার একটা থাকতে হবে না? প্রত্যেকটা দেশের আর কালচার আছে পহেলা না? বৈশাখটা তো পালন করা হয় স্যার। বলো। হ্যাঁ, পহেলা বৈশাখ স্যার কবে পালন করতেছো, কোথায় পালন করতেছো, কিভাবে করতেছো এখন? শহর কেন্দ্রিক তো এই যে মঙ্গল শোভাযাত্রা যাত্রা হয়, পরে আমাদের এইদিকে ওই ধর্মীয় ভাবে স্যার পালন করা হয় মোটামুটি। হ্যাঁ, ওইটুকু হচ্ছে, কিন্তু ওটা কি আমরা ধরে রাখতেছি? ওটা কি আমাদের কালচার বলে মনে হয় নাকি অপকালচার বলে মনে হয় বর্তমানে? অপকালচার। এখন তো বিভিন্ন ধর্মীয় মানে যারা নাকি মুসলিম আছি, ওরা এগুলা করতে নিষেধ করে। হুম, তাহলে তোমার কালচারটা কি? ওই তো বললাম যে তুমি আরব দেশে যাও, ওদের সবাই ইসলাম মানে মুসলিম ধর্মের, কিন্তু ইরান, ইরাক, সৌদি আরব, এদের কালচার কি সব এক বলো? এদের ভাষা এক, এদের ধর্ম না এক, স্যার। কিন্তু এদের কালচার কি এক? ওদের আলাদা কালচারাল পরিচিতি আছে। ইউরোপে যাও, সব খ্রিস্টান, কিন্তু সবাই কি একই কালচারের বলো? ওদের কালচার কি এক? যে আমি ব্রিটিশ কালচার, রাশিয়ান কালচার, জার্মানিক কালচার কি এক? সবাই তো খ্রিস্টান ওই জায়গায়, ওদের কালচার না কি এক? স্যার। ওদের আলাদা কালচার আইডেন্টিটি আছে। কালচার হচ্ছে একটা জাতির আইডেন্টিটি, একটা দেশের সবরেন বা সার্বভৌম দেশের একটা আইডেন্টিটি থাকা লাগে, কিন্তু আমাদের দেশের কালচার আমরা রাখি না। ঠিক আছে, তো আমরা হতে চাই ওই ইয়াতে, আমরা যা তিন ধরনের মানুষ আছি, হয়তো হিন্দুরা হতে চায় ভারতের মতো, খ্রিস্টানরা হতে চায় আমেরিকা ইংল্যান্ডের মতো, আর মুসলিমরা হতে চায় সৌদি আরব ইরানের মতো। তাহলে বাঙালিদের মতো কে কে হতে চায়? আমরা যে বাংলাদেশি, আমরা বাঙালি না, আমরা হচ্ছে কি, আমাদের প্রথম পরিচয় কি বলো? আমাদের প্রথম পরিচয় কি, বাঙালি না বাংলাদেশি? বাংলাদেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশি। কারণ অস্ট্রেলিয়ারাও ইংরেজি বলে, ইংল্যান্ডেরাও ইংরেজি বলে, আমেরিকানরাও ইংরেজি বলে। তাহলে ইংলিশ কথাটা বললে কাদের সাথে মিলে? ইংলিশ মানে কারা? ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশরা। মিলে স্যার। তাহলে ইংলিশ মানে ব্রিটিশরা, ওদের কালচার আছে। তাহলে বাঙালি মানে যারা বাংলায় কথা বলে সবাই বাঙালি, কিন্তু বাংলাদেশি মানে আমরা। তাহলে বাংলাদেশি কালচার বুঝো, যে আমাদের নিজস্ব কোনো কালচার আছে, যে কালচার দিয়ে আমরা নিজেদেরকে পরিচিত করব বিশ্ব দরবারে। ছিল এক সময়, হয়তো এখনও কিছু কিছু আছে, কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ধ্বংসের পথে চলে যাবে। এগুলোকে আমাদের কালচার আমরা মনে করি না, আমরা ধার কালচার পছন্দ করি। ওই যে বললাম যে সবাই যদি আমরা খ্রিস্টানরা যদি আমেরিকার হই, ইংল্যান্ডের হই, মুসলিমরা যদি ওই আরব দেশের হয়, আর হিন্দুরা যদি ভারতের হয়, তা বাংলাদেশের কারা কও? বাংলাদেশের কারা? মিলেমিশে সংকর জাতি। শঙ্কর জাতি বলে আমাদের কিচ্ছু নাই। ঠিক আছে, তো আমরা এমন শঙ্কর হয়েছি যে আমরা সবসময় ওই উপরের দিকে টান, মানে আমাদের বাইরে টান, উদাহরণ টানতেছি ওদের। হ্যাঁ, আমরা বললাম খ্রিস্টানরা উদাহরণ টানতেছি আমেরিকার, ইংল্যান্ডের, হিন্দুরা উদাহরণ টানতেছি ভারতের, আর মুসলিমরা আমরা উদাহরণ টানতেছি কার? ওই আরবের। তোমার উদাহরণ কে টানবে? তুমি যে একটা জাতি, তোমার তো একটা আলাদা সত্তা আছে, সেই উদাহরণ কে টানবে? কেউ টানতে যাবে না, কারণ আমরা একটা সার্ভিটিউড জাতি। আমরা অন্যের মানে কি বলবো, ছাগলের মতো ভ্যাবা করতে মানে পছন্দ করি। কেউ একটা আম পাতা দিবে, সেটা দেখবো আর সামনের দিকে এগিয়ে যাব। বুঝতে পারছো? চারিদিকে যে ঘাস আছে এটা দেখার টাইম নাই, কে একজন আম পাতা ধরে আছে, ওই দিকে তাকায় তাকায় চলে যাব। ঠিক আছে, আমাদের নিজস্ব কালচারকে আমরা পছন্দ করি না। এই ক্ষোভটা প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে, যদিও তিনি লুঙ্গিকে বলেছেন, কিন্তু লুঙ্গিটাই একটা সিম্বল মাত্র, লুঙ্গিটা একটা অকেশন মাত্র। এটা দিয়ে বোঝানো যে আমরা জাতি হিসাবে আমরা এত নিচু মানসিকতার যে আমরা আমাদেরকে ভালোবাসি না। ঠিক আছে, তো আমরা আমাদের ভাষাকে ভালোবাসি না, আমরা আমাদের খাবার দাবারকে ভালোবাসি না, আমরা আমাদের পোশাককে ভালোবাসি না।
আমরা পান্তা ভাত খাই কবে বলো? গরিবরা পান্তা ভাত খায় সারাদিন, সকালবেলাতেও খাই, প্রতি বছরই খাই, সবসময়ই খাই। আর স্পেশাল দিনে পান্তা ভাত আমরা কিসের জন্য খাই? মনে রাখার চেষ্টা করি যে আমরা একসময় পান্তা ভাত খাইতাম। বৈশাখী আসবে, কি করব? পান্তা ভাত খাবো আলু ভর্তা দিয়ে, নাকি? আর বৈশাখী আসলে ইলিশ মাছ। আর ইলিশ খাওয়ার টাইম আছে আমাদের? বলো, টাইম তো আছে, ইলিশ খাওয়ার যোগ্যতা আছে। ইলিশ আমাদের নাকি? ইলিশ নাকি আমাদের মাছ? ইলিশ নাকি আমাদের মাছ? হ্যাঁ, যে মাছ খাওয়ার মতো ক্ষমতা, সক্ষমতা সাধারণ মানুষের নাই, বুঝতে পারছো? সেটা বাইরের দেশে মানুষ খায়। স্যার কথাগুলো রিপিট হচ্ছে। হ্যাঁ বলো, কথা রিপিট হচ্ছে। কেউ মনে ইয়া করে রাখছো, ওপেন করে রাখছো, মিউট করে রাখো, তাহলে আর ইয়া হবে না। ওকে, তা আমরা একটু আসি। এইগুলো কথা বললাম এই জিনিসটা খেয়াল রাখার জন্য। যে এখানে দেখো তিনি কি বলছে, বাই রাইটিং অ্যান ওড টু দ্য হাম্বল গার্মেন্ট কাইসার হক চ্যালেঞ্জেস দিস কালচারাল হায়ারকিস অ্যান্ড সেলিব্রেট দ্য ডিগনিটি অফ অর্ডিনারি পিপল। বলছে এই কবিতাটা পড়তে হলে আমাদেরকে আমাদের কালচার সম্পর্কে বুঝতে হবে, যে আমরা কেন লুঙ্গি পরি, আমাদের ছেলেরা লুঙ্গি কেন পরে, কোত্থেকে এই লুঙ্গিটা আসলো। লুঙ্গি আমাদের দেশের জন্য একটা কমফোর্টেবল ড্রেস নাকি? সেটা কিভাবে পরা হয়, এটার জন্য কি আলাদা কোনো কাটোকুটোর দরকার আছে? বলো, একটা লম্বা ক্লথ নাকি, লম্বা একটা কাপড়, সেটাকে কি করা হচ্ছে? একদিকে সেলাই দিয়ে দেওয়া হচ্ছে, গোল হয়ে যাচ্ছে নাকি? এটা একটা কিসের মতো হচ্ছে? গোল হয়ে একটা পোশাক হয়ে যাচ্ছে। সেটাকে কিভাবে পরতে হয় বলো তো? গিট দিয়ে। হ্যাঁ, মাজাতে কি করা হয়? ধরে একটা অ্যারাউন্ডে ধরে একটা গিট্টু মারা হয়। সেই গিট আবার কিন্তু ওই প্যাঁচের গিট না, ঠিক আছে তো? তাও পরে কি এটা শক্ত। তো যাই হোক, আমরা এগুলো একটু দেখব। তো এইখানে তিনি একজনকে সম্বোধন করেই মেইনলি কবিতাটা বলা শুরু করছেন। দেখো, অ্যানাদার ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট অফ দ্য পোয়েম ইজ ইটস রেফারেন্স টু ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যানকে চিনো? আমরা কোনো কবিতা পড়েছি ওনার? সম্ভবত না স্যার। সম্ভবত। দেখো, এই হচ্ছেন ওয়াল্ট হুইটম্যান, একজন কবি। তিনি হচ্ছেন আমেরিকান পয়েট, এসেইস্ট এবং জার্নালিস্ট, ঠিক আছে তো? তিনি যে কবিতাগুলো লিখছেন সেগুলো অধিকাংশই সাধারণ মানুষকে নিয়ে লেখা, কমন পিপলদের নিয়ে লেখা, ঠিক আছে তো? এবং কমন কালচারকে নিয়ে লেখা। এই জন্য তিনি তাকে সম্বোধন করেছেন, তিনি তাকে গ্রহণ করেছেন, এবং তিনি তাকে সম্বোধন করেই তার ক্ষোভটাকে প্রকাশ করছেন। তাই বলতে দেখো, দ্য পোয়েম সাকসেসফুলি রেফার্স টু হুইটম্যান ওয়ার্ক passes to India, which imagines a spiritual and cultural journey connecting different parts of the world. তিনি একটা কবিতা লিখছিলেন, কবিতার নাম হচ্ছে কি? প্যাসেজ টু ইন্ডিয়া, তাই তো? এটা দিয়ে এটা থিমেটিক আইডিয়া কী ছিল দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এটার নামে কিন্তু টিও আছে, একটা নভেলও আছে। হ্যাঁ, দেখো এখানে কি বলা হয়েছে? হুইটম্যানস পোয়েম প্যাসেজ টু ইন্ডিয়া সেলিব্রেট 19th century টেকনোলজিক্যাল ফিটস, মানে উন্নয়ন, যেখানে তিনি দেখিয়েছেন দ্য সুয়েজ ক্যানেল, ট্রান্সকন্টিনেন্টাল রেলরোড অ্যান্ড অ্যাটলান্টিক কেবল অ্যাজ ডিভাইন ইউনিফাইং লিঙ্ক কানেক্টিং দ্য মডার্ন ওয়ার্ল্ড উইথ অ্যানশিয়ান অ্যান্ড স্পিরিচুয়াল রুটস। মানে তিনি এটা দেখিয়েছেন যে আমাদের বিভিন্ন ধরনের উন্নয়ন ঘটেছে, যেগুলো এক এলাকার সাথে আর একটা এলাকার একটা কানেকশন তৈরি করেছে। আর এই কানেকশনটাকে তিনি ডিভাইন এবং ইউনিফাইং লিঙ্ক বলতেছেন, ঠিক আছে তো? সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত বলো তো? সুয়েজ খাল কোথায় অবস্থিত? এই যে সুয়েজ খাল বন্ধ হওয়ার সম্ভাবনা করে দিচ্ছে নাকি ইরান? সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত বলো তো? বলা যাবে? স্যার মিশরে হয়তোবা। হ্যাঁ, সুয়েজ খাল আমরা ম্যাপে দেখি, একটু মিউট রাখো। দেখো, এই যে মিশর, তাই তো? এখানে বলা হচ্ছে মিশর, তারপরে এই জায়গাতে মেইনলি একটা অবস্থান রয়েছে, সুয়েজ ক্যানেল রয়েছে, এই যে সুয়েজ, এইখানে একটা ক্যানেল কাটা হয়েছে, কারণ এর সাথে কি লিঙ্ক করা হবে? এই যে দেখো, একটা জিনিস খেয়াল করো, এইখানে রয়েছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগরের সাথে রয়েছে আটলান্টিক মহাসাগরের একটা সম্পর্ক। তাহলে কেউ যদি এই ইন্ডিয়ান ওশানে আসতে চায়, এই মনে করো ইংল্যান্ড যদি ইন্ডিয়ান ওশানে আসতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে
আফ্রিকার এই দিক দিয়ে ঘুরে ঘুরে তারপরে এই জায়গায় আসতে হবে, ঠিক আছে তো, এই দিকে আসতে হবে। যেমনটা এসেছিল পর্তুগিজ, কে ছিল পর্তুগিজ, একজন আসছিলেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা। হ্যাঁ, এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসছিলেন। কিন্তু যদি এই জায়গাটা ক্যানেল আছে না, এই যে ভারতীয় উপমহাদেশে ঢোকার জন্য এই যে একটা ক্যানেল, এই ক্যানেলটাতে এই জায়গায় একটু ভাঙ্গা আছে, হ্যাঁ, এই জায়গাটা যদি কেটে দেওয়া যায় এবং ভূমধ্য সাগরের সাথে লিঙ্ক লাগানো যায়, তাহলে কতখানি পথ কমে গেল বলো তো। দেখো এইখান দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো, সেই জায়গায় কমে গেল রাস্তা এই জায়গায়, হ্যাঁ। একটা তাহলে মনে করা মহাদেশ হচ্ছে কমে কি, গেল। হ্যাঁ, এই যে আরব সাগরের সাথে ভারতীয় উপমহাদেশ, ভারতীয় এই যে ভারত মহাসাগরের সাথে লিঙ্ক হয়ে গেল, এই এলাকাতে তারা সহজে আসতে পারলো। তাহলে তিনি এটাকে প্রশংসা করছেন কিসের জন্য, যে এটা একটা লিঙ্ক তৈরি করে দিয়েছে, আর এই লিঙ্কটা যেন সৃষ্টিকর্তা নিজে তৈরি করেছেন। কেমন, আমরা সৃষ্টিকর্তাকে অনেকভাবে পেয়ে থাকি। একসময় আমরা কিসের পানি পান করতাম নলকূপ আবিষ্কৃত হওয়ার আগে, বলো? নদী নালা খালবিল। হ্যাঁ, নদী নালা খালবিলের পানি পান করতাম, এবং সেই নদী নালা খালবিলের পানি কি আমাদের কি করতো, অসুস্থ করে দিত না, বলো? জি স্যার। আমরা অসুস্থ হয়ে পড়তাম, তাই না, আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়তাম। কিন্তু নলকূপ যখন আবিষ্কৃত হলো, তখন আমরা এই রোগ থেকে মুক্তি পেলাম। তাহলে যে ব্যক্তি নলকূপ আবিষ্কার করলো না, যে ব্যক্তি নলকূপ আবিষ্কার করলো, সে কি একটা প্রফিটিক কাজ করেছেন আমাদের জন্য, বলো তো? জি স্যার। তাহলে সে কি একটা প্রফিটিক কাজ করেছে, কারণ সে আমাদেরকে বাঁচিয়েছে, বুঝতে পারছো, তারা আমাদেরকে বাঁচিয়েছে। তাহলে সেটা একটা কত ধরনের মানে উপকার, এটা একটা ডিভাইন বলা যায়, যে সেই মানুষ, যে মানুষের মাধ্যমে এটা তৈরি হয়েছে, সেই মানুষকে আসলে সৃষ্টিকর্তা সেই বোধটা দিয়েছে যে তুমি এরকমটা কিছু করো, যাতে মানুষ এইভাবে বাঁচতে পারে। তো এরকম এই যে একটা লিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে, এটা কি করেছে, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র, এক এলাকার সাথে আরেক এলাকার যুগান্তকারী সংযোগ তৈরি করে দিয়েছিল। তো এইটা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, ইন্ডিয়ায় আসার একটা প্যাসেজ বা পথ, এবং এটা নিয়ে কবিতাও লিখছেন। দেখো, হ্যাঁ, হুইচ ইমাজিনস আর স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল জার্নি কানেক্টিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, হুইটম্যান বিলিভ ইন দ্য ইউনিটি অফ হিউম্যানিটি অ্যান্ড অফেন রোট অ্যাবাউট গ্লোবাল কানেকশন। হ্যাঁ, আর এই কারণেই বাই অ্যাড্রেসিং হুইটম্যান অ্যাজ গ্র্যান্ডপা ওয়ার্ল্ড, দেখো গ্র্যান্ডপা মানে কি, দাদু নাকি, কারণ কায়সার হকের থেকে ওর বয়স 100 বছর বড় সে। কায়সার হক ক্রিয়েটস আ প্লেফুল অ্যান্ড রেসপেক্টফুল ডায়ালগ উইথ দ্য আমেরিকান পয়েট ইন ইমাজিনেশন। হ্যাঁ, হি সাজেস্ট দ্যাট হুইটম্যানস আইডিয়া অফ আ প্যাসেজ টু মোর দ্যান ইন্ডিয়া কুড এক্সটেন্ড ফার্দার টু বাংলাদেশ। তাহলে তার প্যাসেজটা তিনি ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি বাংলাদেশ পর্যন্ত বলতে পারতেন, কারণ বাংলাদেশেরও কালচার কম না। কম কি বলো, বাংলাদেশের কালচার কি কম? না স্যার। তাই বলছে, দিস লিটারারি রেফারেন্স প্লেসেস দ্য পোয়েম উইদিন আ গ্লোবাল পোয়েটিক ট্রেডিশন হোয়াইল অলসো অ্যাসার্টিং দ্য ইম্পর্টেন্স অফ বাংলাদেশ ইন দ্য কালচার ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে বিশ্ব কালচারের ম্যাপে বাংলাদেশের যে কম যায় না, সেটা তিনি এখানে দেখিয়েছেন। তো যাক, এগুলো তোমরা একটু দেখে নিবা। আমি সরাসরি কবিতাতে চলে যাচ্ছি, কবিতাটা পড়ার পর এগুলো পড়লে আরও বেশি বুঝতে সুবিধা হবে আমাদের। জাস্ট আমি কয়েকটা নামের সাথে একটু যুক্ত করলাম। তো দেখো, এই যে ওড অন দ্য লুঙ্গি বাই কায়সার হক, তিনি এইভাবে সম্বোধন করছেন। আমাদের ওডের প্রধান ফিচার কি ছিল বলো তো? একটা ফিচার ছিল ওডের, এখানে কি অ্যাড্রেস থাকবে না, অ্যাড্রেস টু সামথিং অর সামওয়ান। জি স্যার। তারপরে হচ্ছে স্লো, আর লাস্টে হচ্ছে গিয়ে সান্ত্বনা দেয়া হ্যাঁ, থাকবে। তাহলে এখানে কাকে অ্যাড্রেস করা হয়েছে? গ্র্যান্ডপা। হ্যাঁ, গ্র্যান্ডপা ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড হুইটম্যান। তাই তিনি বলছেন, গ্র্যান্ডপা ওয়ার্ল্ড অ্যালাউ মি টু শেয়ার মাই থটস উইথ ইউ। হ্যাঁ, আমাকে একটু দয়া করে আমার চিন্তাগুলোকে তোমার সাথে শেয়ার করতে দাও। ইফ অনলি বিকজ এভরি টাইম আই রিড প্যাসেজ টু ইন্ডিয়া, কারণ যতবার আমি এই প্যাসেজ টু ইন্ডিয়া কবিতাটা পড়েছি, অ্যান্ড কাম অ্যাক্রস দ্য ফ্রেজ প্যাসেজ টু মোর দ্যান ইন্ডিয়া, আর যখনই আপনার কবিতার এই লাইনটা আমার কাছে আসে, কোন লাইনটা? প্যাসেজ টু মোর দ্যান ইন্ডিয়া। শুধু প্যাসেজ টু ইন্ডিয়া মানে শুধু ইন্ডিয়ার প্রতি প্যাসেজ না, যোগাযোগ না, এটা ইন্ডিয়ার থেকে আরও অনেক দেশের সাথে যোগাযোগ। এই কথাটা আপনি যখন বলেন না, তখন আই ফেন্সি, তখন আমার মনে হয়, দেখো অ্যানাক্রনিস্টিকলি মানে কি, ফেন্সি মানে কি বলো তো? ফেন্সি মানে কি বলো? আশ্চর্য। না 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 জাকজমক। না না, ওটা ফ্যান্সি প্রোডাক্ট হিসেবে তুমি বলতে চাচ্ছ, তাই তো? ফ্যান্সি মানে কি, আই ফ্যান্সি, এই শব্দটা কখনই শোনোনি? হায় হায়, স্যার ঠিক মনে পড়তেছে না। ফ্যান্সি তোমাদের ইয়াতো তো, তোমাদের গ্রামাটিক্যাল আইটেমে তো পড়ার কথা। ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা করা, মনে করা, ঠিক আছে তো?
দেখো ভার্ব হিসাবে এটা হচ্ছে ফিল অর ডিজায়ার অর লাইক, হ্যাঁ, ফিল করা। আই ফিল, আই লাইক, এরকম বলি না, আই ফ্যান্সি, আই উইশ, এই যে আই উইশের সাথে যুক্ত করা হয়, আই ফ্যান্সি, আই ওয়ার এ ড্যাশ, তাই তো, আই উইশ, আই ওয়ার এ ড্যাশ, এরকম কোনো কিছু উইশ করা, এটাগুলো ফ্যান্সি বলা হয়। তাই বলতেছি কি আই ফ্যান্সি, আমার মনে হচ্ছে যে আর একটা ওয়ার্ড পেলাম আমরা, দেখো অ্যানাক্রনিস্টিকলি। অ্যানাক্রনিস্টিকলি মানে বোঝাই এটা একটা অ্যাডভার্ব, যেটা কি নির্দেশ করছে, ডেসক্রাইব প্লেসিং আ পারসন, অবজেক্ট অর ইভেন্ট আউটসাইড ইট প্রপার হিস্ট্রিক্যাল টাইম। তার মানে কোনো একটা হিস্ট্রিক্যাল টাইমে যেটা ছিল সেটাকে হিস্ট্রিক্যাল টাইমের পরেও প্লেস করা, মানে একটা জিনিস যে জায়গায় ছিল সেই জায়গাতে সেই সময়ে প্লেস না করে অন্য সময়ে প্লেস করা। কারণ কি, মেকিং ইট অ্যাপিয়ার আউট অফ প্লেস অর ক্রনোলজিক্যালি ইনকনসিস্টেন্ট। মনে করো একটা জিনিস যেটা এক সময় ব্যবহৃত হতো, সেটা যদি এখন ব্যবহার করা হয় তাহলে সেটা কেমন হবে। মানে মনে করো কেমন জিনিস, গরুর গাড়ি, হয়তো গরুর গাড়ি, এখন কোনো রাইটার গরুর গাড়ি বর্ণনা করতে গিয়ে যদি সে বলে বসে যে গরুর গাড়ি হলো বর্তমান সময়ের একটা উন্নত যান, তাহলে কি বললে হবে বলো? না স্যার। বললো এটা হচ্ছে একটা ভুল। মানে গরুর গাড়ি ছিল আজ থেকে কত বছর আগে হতে পারে বলো? গরুর গাড়ি আজ থেকে কত বছর আগে ব্যবহার হতো বলে মনে করো? 50 বছর। গরুর গাড়ি হয়তো বা আজ থেকে 50 বছর, 30 বছর, আমার বয়স কত 40, আমি দেখেছি আমার 10-15 বছর পর্যন্ত গরুর গাড়িকে ব্যবহার করতে দেখেছি। তারপর থেকে আর গরুর গাড়ি ব্যবহৃত হয় না, ঠিক আছে তো? তারপর থেকে আর গরুর গাড়ি ব্যবহৃত হয় না। এখন সবাই ওই যে পাওয়ার টিলার দিয়ে টানে বা ট্রাক দিয়ে টানে, এরকম কিছু তৈরি হয়েছে। তাহলে কেউ যদি বলে বসে যে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আধুনিক সময়ে বা বর্তমানের একটা উন্নত যানবাহন, তাহলে সেটা ভুল হবে। তো এরকম করে এক সময়ের জিনিস আর এক সময়ে ভুল করে বলাটাকে বলা হচ্ছে কি, অ্যানাক্রনিস্টিকলি, তাই তো? এই কথাটা কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এই যে যখন প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছিলেন কবি ওয়াল্ট হুইটম্যান, তখন দেখো আমরা যদি ওয়াল্ট হুইটম্যানকে একটু চিনে আসি, ওনার বয়স কত সালে দেখো, এবং তিনি কত বছর আগে পৃথিবীতে ছিলেন, দেখো কত সাল, তিনি মারাই গেছেন 1892 সালে, 1819 তার জন্ম, 1892 সালে তিনি মারা গেছেন, ঠিক আছে তো? আর আমাদের কায়সার হক, তিনি জন্মেছেন কবে? 1950-এ। হ্যাঁ, 1950 সালে। এই যে 1950 সালে, তার মানে তার মৃত্যুর আরো কত বছর পরে জন্মেছেন? দেখো প্রায় 100 বছর মানে হচ্ছে 50 না, 100 বছর না, 50 সালের দিকে হচ্ছে কাছাকাছি। হ্যাঁ, ওই 60 বছর মতো, 60 বছর। তাহলে সেই সময়ে তিনি এই কথা বলেছিলেন, প্যাসেজ টু ইন্ডিয়া আর প্যাসেজ টু মোর দ্যান ইন্ডিয়া, সুয়েজ ক্যানেল। এটা ইন্ডিয়াতে না, শুধু ইন্ডিয়ার থেকে আরও বিভিন্ন জায়গায় প্যাসেজ করা যাবে, তাই তো? ওখানে যাওয়া যাবে। প্যাসেজ মানে বুঝি তো আমরা একটা রাস্তা বা পথ, তাই তো? প্যাসেজ মানে কি, রাস্তা বা পথ, যেটা দিয়ে আমরা পাস করতে পারি। তাহলে সেই কথাটা যখন বলেছেন তখন আমি কি, আই ফ্যান্সি অ্যানাক্রনিস্টিকলি দ্যাট ইউ ওয়ান্টেড টু ওভারশুট দ্য টার্গেট বাই আ শ্যাডো লাইন অ্যান্ড ল্যান্ড ইন বাংলাদেশ। আপনি যখনই শুধু ইন্ডিয়া কথা বাদ দিয়ে মোর দ্যান ইন্ডিয়া বলেছেন, তখন আমার মনে হলো যেন আপনি মনে হয় আপনার টার্গেট করেছিলেন কোথায়, বাংলাদেশে আসার। বাংলাদেশ। যে দ্যাট ইউ ওয়ান্টেড টু ওভারশুট দ্য টার্গেট, মানে আপনি টার্গেটটা নিয়েছিলেন বাই আ শ্যাডো লাইন, মানে কি একটা অদৃশ্য লাইনের মাধ্যম দিয়ে, তাই তো? আসার, কোথায় আসার? ল্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে আসার। তাহলে এটা আমার কাছে মনে হয়েছে, আমি যখন এই কবিতাটা পড়ি তখনই আমার মনে হয় যে আপনি মনে হয় বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু তখন কি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল বলো? না স্যার। তার জন্য তিনি হয়তো বাংলাদেশ কথা লেখেননি, কিন্তু যদি সৃষ্টি হয়ে যেত তাহলে তিনি হয়তো লিখতেন। তাহলে দেখো, দ্য স্পিকার রেসপেক্টফুলি অ্যাড্রেস ওয়াল্ট হুইটম্যান অ্যাজ গ্র্যান্ডপা ওয়াল্ট and says that he would like to share some of his thoughts with him. He explained that whenever he reads Whitman poem Passage to India and encounters the phrase Passage to More Than India, he imagines, as a fancy man imagine, even though it may not be historically accurate, যে যদিও এটা historically accurate নাও হতে পারে, ওই যে anachronistically, that Whitman wanted to go a little beyond India, তিনি হয়তো ইন্ডিয়ার থেকেও আরও ভিন্ন জায়গায় যেতে চেয়েছিলেন, যদিও কবিতার নাম ছিল হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া।
In the speaker's imagination, Whitman's poetic journey slightly crossed the boundary and finally reached Bangladesh. হয়তোবা সেটা বাংলাদেশে পৌঁছেছে। হ্যাঁ, হয়তোবা ইন্ডিয়া না থাকলে বাংলাদেশ হতো, তখন তিনি লিখতেন passes to বাংলাদেশ। Thus the speaker playfully suggests that Whitman's vision could naturally include Bangladesh as well. যে তিনি হয়তোবা শুধু ইন্ডিয়া না, বাংলাদেশকেও হয়তো তিনি আলটিমেটলি তার কবিতার ভিতরে ইনক্লুড করেছিলেন। তার মানে তিনি হয়তো বাংলাদেশকে বা এই এলাকার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলেন। এই জন্য তিনি ওয়াল্ট হুইটম্যানকে সম্বোধন করছেন, কারণ তিনি এই দেশের কালচার বা এই উপমহাদেশের কালচারকে পছন্দ করতেন। যাই হোক, লেটলি মানে কি বলো? লেটলি মানে কি? পরবর্তীতে হ্যাঁ, না, সম্প্রতি। লেটলি মানে কি? সম্প্রতি। আই হ্যাভ থিঙ্কিং আ লট অ্যাবাউট সার্টোরিয়াল ইকুয়ালিটি। সার্টোরিয়াল আবার কি? দেখো, অনেকগুলো শব্দ থাকবে যেগুলোর মিনিং তোমাদেরকে একটু মিসলিড করতে পারে। সার্টোরিয়াল মিনিং দেখো, সার্টোরিয়াল মানে হচ্ছে রিলেটিং টু টেইলরিং ক্লোথস অর স্টাইল অফ ড্রেস। তাহলে সার্টোরিয়াল মানে হচ্ছে ড্রেস রিলেটেড বিষয়, ঠিক আছে তো? সার্টোরিয়াল মানে হচ্ছে কি বললাম? ড্রেস রিলেটেড বা পোশাক রিলেটেড বিষয়। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে আই হ্যাভ বিন থিঙ্কিং আ লট অ্যাবাউট সার্টোরিয়াল ইকুয়ালিটি, মানে আমাদের যে ইকুয়ালিটি আছে, আমাদের দেশীয় যে সংঘবদ্ধতা আছে, সেটা কোন দিক থেকে তিনি ভাবছেন? সঙ্গীতের, খাওয়া দাওয়ার, না পোশাকের দিক থেকে? পোশাকের দিক থেকে। পোশাকের দিক থেকে। অ্যান্ড হাউ ফার উই আর ফ্রম দিস ডোমেস্টিক আইডিয়াল, মানে ডেমোক্রেটিক আইডিয়াল। আর আমি যখন এই আমাদের দেশের পোশাকের কথা ভাবি, তখনই আমার মনে হয় আমরা আমাদের গণতান্ত্রিক আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। বুঝতে পেরেছো? যে আমাদের একসময় হয়তো বা কালচার ছিল, আমাদের সংস্কৃতি ছিল, কিন্তু আমি সব কিছু নিয়ে না ভাবছি না, আমি এখন আমার পোশাক রিলেটেড বিষয় নিয়ে ভাবছি। সেখানে ভাবতে গিয়ে আমি দেখেছি যে আমরা আমাদের ডেমোক্রেটিক আইডিয়াল থেকে অনেক দূরে চলে গেছি। বুঝতে পারছো? অনেক দূরে আমরা সরে গেছি, এটা বোঝানো হয়েছে। সুতরাং অ্যান্ড হাউ হিপোক্রিটিক্যাল, আর আমরা কেমন হিপোক্রিটিক্যাল মানে বুঝো তো? হিপোক্রিট মানে কি? আমরা মানুষকে হিপোক্রিট বলি না অনেক সময়। হিপোক্রিট কোন মানুষগুলো হয়? যেগুলোর বাইরের আচরণ একরকম না, তাই তো? যারা ভণ্ডামি করে। হ্যাঁ, ভণ্ডামি করে, তাই তো? ভণ্ডামি করে। তাহলে আমরা হচ্ছে কি এরকম ভণ্ড? আমরা এই যে 21শে ফেব্রুয়ারিতে আমরা করলাম কি? শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদেরকে স্মরণ করলাম, কিন্তু এটা কি আমাদের হিপোক্রিটিক্যাল আচরণের একটা অংশ না? বলো, যে আমরা যার জন্য তারা শহীদ হলো সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা এখন মেসেজ লিখি কি কিসে? ইংরেজিতে, বাংলায় নাকি বাংলিশে? বলো। ইংলিশে। বাংলিশে লিখি। বাংলিশ। অথচ এটা নিয়ে আন্দোলন হয়েছিল একসময়, যে তারা আমাদেরকে পাকিস্তানিরা কি বলেছিল? যে তোমরা ভাষা বাংলা ইউজ করতে পারো, কিন্তু সেটা তাহলে উর্দু ফন্টে লিখতে হবে। তারা বলেছিল কি, বাংলা তুমি ইউজ করতেই পারো, কিন্তু সেটা লিখতে হবে কোন ফন্টে? উর্দু ফন্টে। মানে তুমি লিখবে আমার, এই আমারের যে আ, এই সাউন্ডটা থাকবে, কিন্তু তার লেটারটা আসবে উর্দু থেকে। যেমনটা আমরা এখন ইংরেজিতে লিখতেছি না, আমরা আমার কেমন ভাবে লিখি বলো? এ আর। তাহলে AMER এইটা যখন আমি লিখতেছি, তখন আমার লেটার কই? আমার লেটার আছে এখানে? বলো। না, ইংলিশ লেটার। তাহলে আমি সাউন্ড খেয়াল করলাম, ওয়ার্ড খেয়াল করলাম, কিন্তু আমার লেটার তো এখানে নাই। তাহলে সে আলটিমেটলি সেই আন্দোলন কি সফল হলো? বলো। যেটা উর্দু লিখতে নিষেধ করেছিলাম বা উর্দুর জন্য আন্দোলন করলাম, সেটা এখন তো আমরা ইংরেজিতে লিখতেছি। তাহলে কি আসলে আমরা আমাদের দেশকে ভালোবাসি? বলো, বাসি? বাসি না তো। তাহলে আমরা, এটাই হচ্ছে হিপোক্রিটের একটা উদাহরণ। একইভাবে লুঙ্গি, এখনো দেখা যাচ্ছে, আমি হয়তো তোমাদের যখন ক্লাস নিচ্ছি, আমি এখন লুঙ্গি পরে আছি, হ্যাঁ, আরামদায়ক একটা পোশাক, কিন্তু এই লুঙ্গি পরে আমি আরাম বোধ করতেছি। এই লুঙ্গি আমার দেশীয় কালচারাল একটা পোশাক, কিন্তু আমি যখন এই লুঙ্গি পরে কলেজে যাব, আমাকে কি গ্রহণ করবে? বলো। আমি যখন অফিসে যাব, গ্রহণ করবে? না স্যার, করবে না না। স্যার। তাহলে হিপোক্রিট হলাম না? আমার দেশের, আমাদের একটা কালচারাল পোশাক, সেটা নাকি আমরা গ্রহণ করতে পারছি না। সো হোয়াট আ হিপোক্রিট নেশন উই আর। আমরা কি একটা হিপোক্রিট জাতি। আমরা নাকি আবার বলে থাকি কি, অল ক্লোথস হ্যাভ ইকুয়াল রাইটস, এটা নাকি আমরা বলে থাকি। সব পোশাকের একটা ইকুয়ালিটি আছে, ইকুয়াল রাইটস আছে, অ্যান্ড দিস নোবডি উইল ডিনাই। আর এই কথাটা নিশ্চয়ই কেউ ডিনাই করতে পারবে, অস্বীকার করতে পারবে না। তারপরেও ইয়েট সাম অবভিয়াসলি আর মোর ইকুয়াল দ্যান আদার্স, কিন্তু
পৃথিবীর বাস্তবতায় দেখা যায় যে সব পোশাক ইকুয়াল না। সব পোশাক কি না বলো? সব পোশাক ইকুয়াল না। না। তাই জন্য আমরা করছি কি, আমাদের অফিসে যেতে হলে কোট টাই পরে যেতে হবে, ঠিক আছে তো? লুঙ্গি পরে যাওয়া যাবে না, গেঞ্জি পরে যাওয়া যাবে না, গেলে পারে অফিসিয়াল কোড অ্যান্ড কন্ডাক্ট ভঙ্গ করা হবে। সুতরাং এটাতে তাই বলা হয়েছে যে সবাই এটা স্বীকার করবে যে সব ক্লথেরই ইকুয়ালিটি আছে, ইকুয়াল রাইট আছে, কিন্তু আসলে তেমনটা নয়। বরং কিছু পোশাক আছে তারা অন্যান্য পোশাক থেকে আরও বেশি ইকুয়াল। ইকুয়াল মানে এখানে আরও বেশি সুপিরিয়ার। নো, আই এম নট কমপ্লেনিং অ্যাবাউট দ্য জ্যাকেট অ্যান্ড টাই। আমি এখানে জ্যাকেট বা টাই বা স্যুট নিয়ে আমি কমপ্লেন করতে আসিনি। সেগুলো তার তার জায়গায় প্রয়োজন, দেখো, রিকোয়ার্ড ইন সার্টেন প্লেসেস। কারণ জ্যাকেট এবং টাই যেটা তাদের পোশাক, তাদের জায়গায় তারা পরবে, এতে আমার কোনো আপত্তি নাই। আমি বলছি না জোর করে যে তারা আমার লুঙ্গি গিয়ে পড়ুক, বলছি আমি বলো যে আমার লুঙ্গি গেঞ্জি পরতে হবে। আমেরিকানদের বলবো যে আপনারা আমার লুঙ্গি গেঞ্জি কেন পরছেন না, বলতে যাবো না। না? সেটা আমি বলতে চাচ্ছি না, ওটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। লাইক দেখো, দ্যাট লাইক ফ্যান্সি ড্রেস পার্টিস ইজ ইন দ্য স্পিরিট অফ আ গেম। এটা ফ্যান্সি ড্রেস পার্টির মতো, এরকমটা মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় পড়তেই পারে। আমি যখন কোনো একটা অফিসিয়াল কোড অ্যান্ড তখন আমি জ্যাকেট টাই পরতেই পারি, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু জেনারেলি আমরা যখন লুঙ্গি গেঞ্জিকে অপছন্দ করতেছি, আমাদের ইয়ং জেনারেশন যখন লুঙ্গি গেঞ্জি পরতেই চাচ্ছে না, তখন তারা জিন্স পরতেছে, শর্ট পরতেছে, তাই নাকি? তখন এটা একটা ভাবনার বিষয়। তাই বলছে দেখো যে রিসেন্টলি দ্য স্পিকার সেইজ দ্যাট হি হ্যাজ বিন থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য আইডিয়া অফ ইকুয়ালিটি ইন ক্লোথিং। হাউএভার হি রিয়ালাইজ দ্যাট সোসাইটি ইজ স্টিল ভেরি ফার ফ্রম অ্যাচিভিং দ্য ডেমোক্রেটিক আইডিয়াল। আমরা এখনও আমাদের পোশাকের ক্ষেত্রে এই গণতান্ত্রিক আদর্শকে তৈরি করতে পারিনি, অর্জন করতে পারিনি। পিপল ক্লেইম দ্যাট অল টাইপস অফ ক্লোদিং শুড বি ট্রিটেড ইকুয়ালি। সবাই বলে যে সব পোশাক সমানভাবে গ্রহণ করা উচিত, অ্যান্ড নো ওয়ান openly deny this principle. তারপরেও yet in reality some clothes are clearly considered more important and respectable than others. The speaker clarifies that he is not criticizing the rule of wearing formal clothes such as jackets, ties in certain places. ভিন্ন ভিন্ন জায়গায় জ্যাকেট টাই পরতে হতে পারে, কিন্তু সেগুলো নিয়ে আমি ক্রিটিসাইজ করছি না। He accepts that such dress codes are similar to wearing costume at a party or are simply part of a social custom or game. অতএব পোশাক হচ্ছে এরকম একটা কাস্টম বা গেমের মতো, একটা প্রথার মতো, সেইটা মানুষ তার নিজের মতো করে মানতেই পারে। কিন্তু তাই বলে একটা পোশাককে তো ছোট করা ঠিক না। ছোট করা কি ঠিক বলো? এখন আমি যখন শপিং মলে যাচ্ছি, আমাকে কোট টাই পরলে ঢুকতে দেওয়া হচ্ছে, অথচ লুঙ্গি পরলে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে তো? লুঙ্গি পরলে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে, তাহলে কি আমার পোশাককে কি গুরুত্ব দেওয়া হলো, সম্মান দেওয়া হলো বলো? কিন্তু আমার দেশে সবাই তো জানে যে আমার দেশের অধিকাংশ মানুষ লুঙ্গি পরে। তাহলে আমি যদি এখন লুঙ্গি পরে অফিসে যাই, তাই না, লুঙ্গি পরে যদি এখন মন্ত্রণালয়ে যাই, তাহলে মানুষ আমাকে কি বলবে বলো? হ্যাঁ, বাহবা দিবে, প্রেজ করবে, নাকি আর তাকাবে, ঠাট্টা করবে, মস্করা করবে না? এই তাহলে আমাদের পোশাককে আমরা গুরুত্ব দিচ্ছি না, তাই সেটা এখানে বলা হচ্ছে। অতএব আই এম টকিং অ্যাবাউট সামথিং মোর ফান্ডামেন্টাল। হান্ড্রেডস অফ মিলিয়নস ফ্রম ইস্ট আফ্রিকা টু ইন্দোনেশিয়া ওয়ার দ্য লুঙ্গি। হচ্ছে আমি এখন একটু ফান্ডামেন্টাল কোশ্চেন মানে কথা বলতেছি, যেখানে আমরা দেখতে পাই কি হান্ড্রেডস অফ মিলিয়নস। হান্ড্রেড অফ মিলিয়ন্স মানে কি? মিলিয়ন মানে 10 লক্ষ। হান্ড্রেড অফ মিলিয়ন্স মানে কি? এরকম কোটি কোটি মানুষ নাকি? সেটা একদম ইস্ট আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত, ইস্ট আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি করে? ওয়ার দ্য লুঙ্গি পরে। অ্যান্ড অলসো নন ভেরিয়াসলি, যদিও লুঙ্গির নামটা ভিন্ন ভিন্ন, যেমন আমাদের এখানে লুঙ্গি হলেও কোনো জায়গাতে সারং নামে পরিচিত, কোথাও কোনো জায়গাতে মুন্ডা নামে পরিচিত, কোথাও হাতমেইন নামে পরিচিত, কোথাও সারাম নামে পরিচিত, কোথাও মাওয়েস নামে পরিচিত, কিটেং, কাঙ্গা, কাকি, তাই তো, মানে এই সকল নামে পরিচিত, কিন্তু তারপরে তো তার একই ধরনের। স্যার এগুলো তো বইয়ের সাথে মিশতেছে না, বইয়ে নাই। বুঝলাম না স্যার এগুলা বইতে এইভাবে নেই, বইতে জাস্ট সালাম পর্যন্ত আছে আর বাকিগুলা নেই ওই যে কেটে দিয়েছে ওই পর্যন্ত স্যার। আর এখানে আপনি যে বললেন যে ফ্রম ইস্ট আফ্রিকা টু ইন্দোনেশিয়া, আর এখানে আছে হচ্ছে ফ্রম দ্য প্যাসিফিক টু আফ্রিকা। হ্যাঁ, ওইটাকে একটু প্যারাফ্রেজিং করা হয়েছে, বুঝতে পেরেছো তোমাদের বইগুলোতে? জি স্যার। এটা হচ্ছে সমস্যা। জি স্যার। এখানে তো প্যাসিফিক মানে বুঝো, প্যাসিফিক কি হবে এটা বলো তো? প্যাসিফিক মানে কোন অংশ থেকে বোঝাচ্ছে? ভূমধ্যসাগর। হ্যাঁ, প্যাসিফিক মানে হচ্ছে কি? প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর তো সবাই ওগুলো পড়ে না। ইস্ট আফ্রিকা, তাই তো, বা এই জায়গাগুলোকে মেনলি দেখানো হয়, মানে কিছুটা আছে, এই বিভিন্ন জায়গায় কবিতার কিছু অংশ এদিক ওদিক আছে,
ঠিক আছে? তাই বলছি দেখো, দে ওয়্যার ইট ডে ইন অ্যান্ড ডে আউট। মানে কি, কখন পরে তারা? ডে ইন ডে আউট। দিনে রাতে উভয় সময়। হ্যাঁ, ইনডোরস অ্যান্ড আউট। তারা বাইরেও পড়ে, তারা বাড়ির ভিতরেও পড়ে। জাস্ট থিঙ্ক, এরকম বলতেছে, জাস্ট থিঙ্ক, যে পোশাকটা এরকম হান্ড্রেডস অফ মিলিয়নস অফ পিপল পরে, এবং বিভিন্ন জায়গায় এটা ভিন্ন 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 নামে পরিচিত। ঠিক আছে তো? তাহলে এই পোশাকটা জাস্ট থিঙ্ক, ঠিক আছে তো, মানে চিন্তা করে দেখো, এতগুলো মানুষ পরে, অ্যাট এনি মোমেন্ট, এনি ওয়ান মোমেন্ট, হ্যাঁ, দেয়ার আর মোর পিপল ইন লুঙ্গিজ। বলছে কি দেখো, যে একটু ভেবে দেখো, একটা মুহূর্তে, এই মুহূর্তে, আপাতত এই মুহূর্তে যদি আমরা ভাবি, এই মিনিটে ইউএসএতে বলছে দ্যান দ্য পপুলেশন অফ ইউএসএতে যত না মানুষ আছে, ঠিক আছে তো, বা ইউরোপে যত না মানুষ আছে, তার থেকে বেশি মানুষ এখন লুঙ্গি পরে আছে নিশ্চয়ই, নাকি? তারা কি করতেছে নাও? দেখো, ট্রাই ওয়ারিং ওয়ান টু আ হোয়াইট হাউস অ্যাপয়েন্টমেন্ট। তাই বলছে দেখো, নাও ট্রাই ওয়ারিং ওয়ান। তাহলে একটু চেষ্টা করে দেখো তো, মনে করো তুমি এখন তোমাকে একটা লুঙ্গি পরতে বলা হলো, এবং লুঙ্গি পরে তোমাকে কোথায় যেতে বলা হলো বলো? হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে। তখন কেমন হবে? নট ইভেন ইউ গ্র্যান্ডপা ওয়ার্ল্ড, শুধু তুমি না, তুমি তো না হয় লরেট অফ ডেমোক্রেসি, তুমি তো হচ্ছে ডেমোক্রেসির লরেট, উইল মেক ইট ইন। তাহলে সেটা তোমাকে হয়তো ভিতরে নিবে। ইউ উড ইফ ইউ অ্যাফেক্টেড আ কিল্ড। ঠিক আছে তো? তাহলে তুমি, এরকম একটা বিষয় বোঝানো হচ্ছে যে তুমি মনে করো এরকম একটা পড়লা লুঙ্গি, কারণ কি, লুঙ্গি পরা মানুষ পৃথিবীতে, ইউএস আমেরিকাতে যত না মানুষ আছে, তাই তো, তার থেকে বেশি মানুষ লুঙ্গি পরে। তাহলে সেই লুঙ্গি একটা পরে দেখো হোয়াইট হাউসে গিয়ে, তাহলে কি গ্রহণ করবে তোমাকে তারা? বলো, লুঙ্গি পরে গেলে? হ্যাঁ, না। তাই বলছে না স্যার। নো ওয়ে, তাই বলছে নো ওয়ে, কোনোভাবে না। বাট হোয়াই, কিন্তু কেন? এটা কেন ঘটবে? দিস ইজ দ্য কোশ্চেন আই আস্ক অল টু পন্ডার। এই কোশ্চেনটা আমি সবাইকে ভাবার জন্য বলতেছি, একটু ভাবো তো। ইজ ইট আ ক্ল্যাশ অফ সিভিলাইজেশন? তাহলে এটা কি সিভিলাইজেশনের ক্ল্যাশ? যে লুঙ্গি আমরা পরতেছি, সেই লুঙ্গি আপনারা গ্রহণ করবেন না, কিন্তু আমার লুঙ্গি তো খারাপ না, তাহলে আপনারা এটাকে গ্রহণ কেন করবেন না? তাহলে নিশ্চয়ই আপনারা আমাদেরকে সিভিলাইজড মনে করছেন না, তাই তো? দ্য শিয়ার ইলজিক্যালিটি অফ ইট, আপনি যে গ্রহণ করবেন এটা কি, এটা একটা ইলজিক্যাল, এটা কি ইলজিক্যাল? দ্য কিল্ট ইজ উইথ আস বাট দ্য লুঙ্গি ইজ উইথ দেম। কিল্ট মানে কি? কিল্ট বলতে কি বলতে যাচ্ছে দেখো, দেখো এই যে পোশাক দেখতে পাচ্ছ, দেখো, আ গার্মেন্ট রিজেম্বলিং আর নি লেন্থ স্কার্ট, দেখতে পাচ্ছ, পুরুষরা পরেছে, দেখা যায়? জি স্যার। হ্যাঁ, নারী পুরুষ সবাই পরেছে এই যে এই ড্রেসটা, এই ড্রেস, এটা তো ওরা পরে। তাহলে আমরা আমাদের লুঙ্গি পরলে কি সমস্যা? ওদের তো হাঁটু বাটু তো দেখা যাচ্ছে, আমাদের তো তাও দেখা যায় না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে ওয়ার্ল্ড কি গ্র্যান্ডপা কেন বলছে? এটা তো আমি প্রথমেই বললাম, বলো, সাল তারিখ দেখানোর উদ্দেশ্য কি ছিল? আমি যে সাল তারিখ দেখাই দিলাম, ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। যে ও নিজেকে নাতি মনে করতেছে মানে বয়সের দিক থেকে, বুঝনি? জি স্যার এখন বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তো সেটাই বলতেছে যে তাহলে আমরা এই যে লুঙ্গি নিয়ে আমাদেরকে ছোট করা হচ্ছে, এটা কি গ্রহণযোগ্য? তাই বলে দেখো, দ্য স্পিকার সেজ দ্যাট হি ইজ রেফারিং টু আ ডিপার ইস্যু। মিলিয়ন্স অফ পিপল ফ্রম ইস্ট আফ্রিকা টু ইন্দোনেশিয়া রেগুলারলি ওয়্যার দ্য লুঙ্গি, হুইচ ইজ নন বাই ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট রিজিয়ন্স সাচ অ্যাজ সারং ইত্যাদি ইত্যাদি। People wear this garment every day, both inside their homes and outside. In fact, at any given moment, the number of people wearing lungis is greater than the entire population of the United States. However, if someone tried to wear a lungi to an official meeting at the White House, they would not be allowed in. কেউ যদি হোয়াইট হাউসে লুঙ্গি পরে যায়, সেটা অ্যালাউ করা হবে না। তার জন্য দ্য স্পিকার হিউমারাসলি টেলস ওয়াল্ট হুইটম্যান, whom he calls grandpa ওয়ার্ল্ড and praises a champion of democracy, যাকে ডেমোক্রেসির চ্যাম্পিয়ন বলা হচ্ছে, কিন্তু ইভেন হচ্ছে দ্যাট ইভেন হি উড নট বি অ্যাডমিটেড ওয়ার এ লুঙ্গি, যে আপনি ডেমোক্রেসি চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও
আপনিও যদি এই লুঙ্গি পরে হোয়াইট হাউসে যেতে চান, আপনাকেও তারা ঢুকতে দিবে না। বলছে ইফ ইউ ওয়ার এ স্কটিশ কিল্ট ইনস্টিড হি উড প্রবাবলি বি অ্যাকসেপ্টেড, কিন্তু কিল্ট পরলে ঠিকই গ্রহণ করা হবে, কিল্টও তো লুঙ্গির মতোই। বাট আ লুঙ্গি উড নেভার বি অ্যালাউড। দ্য স্পিকার কোশ্চেন দিস আনফেয়ার সিচুয়েশন অ্যান্ড আস্ক পিপল টু থিঙ্ক অ্যাবাউট দ্য রিজন বিহাইন্ড ইট। এর পিছনে কারণ কি? তাদের কিল্ট আর আমাদের লুঙ্গির মধ্যে পার্থক্য কি? বরং অনেক ক্ষেত্রে আমার লুঙ্গি উন্নত, তারপরেও সে কিল্ট পরে গেলে তারা হোয়াইট হাউসে ঢুকতে দিবে, কিন্তু আমার লুঙ্গি পরলে না। সুতরাং হি ওয়ান্ডার্স ওয়েদার দিস ডিসক্রিমিনেশন কামস ফ্রম আ কনফ্লিক্ট বিটুইন ডিফারেন্ট কালচার্স। তারা কি আসলে আমাদের কালচারকে ছোট মনে করে? কারণ আমাদেরকে তো ওরা ডোমিনেট করে, অতএব ডোমিনেট করা বলে আমাদের কালচার ওরা গ্রহণ করবে না। বিকজ দ্য কিল্ট ইজ কনসিডার অ্যাকসেপ্টেবল সিন্স ইট বিলং টু আস, হোয়াইল দ্য লুঙ্গি ইজ রিজেক্টেড বিকজ ইট বিলংস টু দেম। আস মানে হচ্ছে ইউরোপিয়ান বা আমেরিকান লোকেরা, আর দেম বলতে ওই আতেল মানুষেরা। বুঝতে পারছো? আতেল মানুষ কারা? আমরা বাঙালিরা। হ্যাঁ, আতেল মানে কি? যাদের মাথায় কোনো তেল নাই, তাই তো? যাদের মাথায় কোনো তেল নাই তাদেরকে বলা হয় আতেল, মানে তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো বুদ্ধিশুদ্ধি নাই, এমনটা মনে করা হয়। সুতরাং থিঙ্ক টু মানে কাকে বলছে? থিঙ্ক করতে কাকে বলছে বলো? কবি কার সাথে কথা বলছেন? হ্যাঁ, এই ওয়ার্ডের সাথে, ওয়ার্ড উইপন। তাই বলছে থিঙ্ক, আপনি থিঙ্ক টু অফ নিও ইম্পেরিয়ালিজম। এখন যে বর্তমানে যে ইম্পেরিয়ালিজম চলছে, এটাকে বলা হচ্ছে নিও ইম্পেরিয়ালিজম। মানে কি? নব্য সাম্রাজ্যবাদ। এখন আর সরাসরি সাম্রাজ্যবাদ কি এখন আর অস্ত্র দিয়ে, সামরিক শক্তি দিয়ে কি করা হচ্ছে বলো? এখনকার সাম্রাজ্যবাদ এখন কি দিয়ে করা হচ্ছে? এখন কালচার দিয়ে করা হচ্ছে, তাই তো? শিক্ষা একটা কালচারের অংশ, ধর্মীয় বিশ্বাস একটা কালচারের অংশ, তাই তো? সঙ্গীত, তারপর বিনোদন কালচারের অংশ। সেগুলো দিয়ে তারা আমাদেরকে এখন ডোমিনেট করতেছে। তাই হচ্ছে থিঙ্ক টু অফ নিও ইম্পেরিয়ালিজম অ্যান্ড সার্টোরিয়াল হেজিমনি। হেজিমনি মানে বুঝো? সার্টোরিয়াল মানে পোশাক কেন্দ্রিক, আর হেজিমনি মানে কি? বৈচিত্র্যতা। দেখি কি বলে। দেখো, হেজিমনি মানে হচ্ছে প্রভাব। দেখো, লিডারশিপ আর ডোমিনেন্স স্পেশালি বাই ওয়ান স্টেট অর সোশ্যাল গ্রুপ ওভার আদার্স। তাহলে সার্টোরিয়াল হেজিমনি মানে হচ্ছে পোশাক কেন্দ্রিক আধিপত্য। ঠিক আছে তো? তাই বলছে এখানেও পোশাক কেন্দ্রিক আধিপত্য চলেছে নিও ইম্পেরিয়ালিজমের মাধ্যমে। এখন আমাদের ইউরোপিয়ান কান্ট্রির মানুষের মতো করে আমরাও এখন পড়তেছি। কি পড়তেছি? হাউ ব্রাউন অ্যান্ড ইয়েলো সাহেবস, কীভাবে ব্রাউন এবং ইয়েলো সাহেবেরা ইন ন্যাটি স্যুটস, তাই তো? ন্যাটি স্যুটে কী করে? ক্রিঙ্কেল দেয়ার নোজেস। ক্রিঙ্কেল দেয়ার নোজেস মানে কি? নাক ছিটকানো, বুঝো? জি স্যার। মানে এটার মানে কি? নাক ছিটকানো মানে কি? তুচ্ছ তাচ্ছিল্য করা। দেখো, ডিসগাস্ট আর ডিসঅ্যাপ্রুভাল, হ্যাঁ, আর এটার জন্য একটু নাক ছিটকানো, নাকে একটু ভুকুটি করা। তাই বলছে থিঙ্ক টু অফ নিও ইম্পেরিয়ালিজম অ্যান্ড সার্টোরিয়াল হেজিমনি, হাউ ব্রাউন অ্যান্ড ইয়েলো সাহেবস ইন ন্যাটি স্যুটস। ন্যাটি স্যুটস মানে হচ্ছে এরকম কোটটাই পরা ব্রাউন এবং ইয়েলো সাহেবেরা কীভাবে ক্রিঙ্কেল দেয়ার নোজেস অ্যাট কম্প্যাট্রিয়টস ইভেন রিলেশনস ইন মডেস্ট লুঙ্গিস। হ্যাঁ, যে তাদের সহকর্মী বা এমনকি আত্মীয় কেউ যদি মডেস্ট লুঙ্গি পরে থাকে, তার দিকেও কীভাবে নাক ছিটকায়। এক্সেপশনস অনলি প্রুভিং দ্য রুল। ঠিক আছে তো? যেখানে এক্সেপশন রয়েছে কোথায়? শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কায় এক্সেপশনাল রয়েছে, কারণ হোয়ার ডিজাইনার লুঙ্গিজ আর পার্টি ওয়্যার, যেখানে পার্টিতেও মানুষেরা ডিজাইনার লুঙ্গি পরে যায়। বুঝতে পারছো? আমরা কি পার্টিতে লুঙ্গি পরে যেতে পারবো বলো? যাওয়া যাবে? না স্যার। না স্যার। হ্যাঁ, তাই বলছে অন্তত এদেরকে পার্থক্য হলো কোথায়? এই যে শ্রীলঙ্কাতে, যেখানে তারা ওই পার্টিতে ওইভাবে তাদের জাতীয় পোশাক, মানে জাতীয় বা কালচারাল পোশাক লুঙ্গি পরে যায়। তাই বলছে দেখো, হোয়ার ডিজাইনার লুঙ্গিস আর পার্টি ওয়্যার অর মায়ানমার, এমনকি মায়ানমারেও হোয়ার পলিটিক্যাল হঞ্চোজ কিউ আপ ইন লুঙ্গিস। হঞ্চ মানে বুঝো তো শব্দগুলো? হঞ্চ মানে কি? দেখো, প্রধান, হ্যাঁ, লিডার। দেখো, আর লিডার আর ম্যানেজার, দ্য পার্সন ইন চার্জ, মানে একটা দেশের প্রধানেরা। তাই হচ্ছে হঞ্চ বলা হয়েছে। ঠিক আছে তো? তো এই যারা হচ্ছে পলিটিক্যাল হঞ্চ, তারাও কি করে?
আপ ইন লুঙ্গিস, ঠিক আছে তো, টু রিসিভ ভিজিটর, দেখো ভিজিটিং ডিগনিটারিজ, যে বিদেশ থেকে যদি কোনো নামি দামি ব্যক্তি আসে, কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে, তখন মায়ানমারের যারা পলিটিক্যাল লিডার থাকে বা নেতা থাকে, তারা লুঙ্গি পরে লাইনে দাঁড়িয়ে ওই ভিজিটিং ডিগনিটারিজের সাথে কী করে হ্যান্ডশেক করে বা ওদেরকে রিসিভ করে। তারা ফর্মাল ড্রেস পরে আসে না, তাদের ওই কালচারাল পোশাক ওই লুঙ্গি পরেই আসে, ঠিক আছে তো। তো এরকম আর কি শ্রীলঙ্কার কথা আনা হলো, মায়ানমারের কথা আনা হলো, বাট দেন মায়ানমার ডোজেস বিহাইন্ড আ কেন্স কার্টেন আ হাফ ফারিয়া অ্যামং নেশনস ওয়েট টিল ইট ইজ গ্লোবালাইজড। এবং তারা কি করেছে এই পোশাকটাকে শেষ পর্যন্ত তারা কোথায় নিয়ে দাঁড়িয়েছে বলো? বিশ্বায়নে। হ্যাঁ, বিশ্বায়নের দিকে নিয়ে গেছে। যেটা হাফ ফরিয়া অ্যামং দ্য নেশন মানে হচ্ছে ফারিয়া, বুঝো তো? ফারাও, ফারাও কারা বলো? একটা উপজাতি। না, ফারাও তো হচ্ছে মিশরের, মিশরের রাজাদেরকে বোঝায়। হ্যাঁ মিশরের সম্রাট বা রাজাদেরকে বোঝানো হচ্ছে ফারাও। তো এরকম হাফ ফারাও এরকম ক্ষমতাবান, ঠিক আছে তো, তারাও করে কি এই পোশাকটা পরেছে এবং শেষ পর্যন্ত ওটাকে গ্লোবালাইজ করে নিয়েছে, যে মানুষ ওটাকে গ্রহণ করতে বাধ্য, ঠিক আছে তো। এমনকি স্যাভিল র, দেখো বলছে স্যাভিল র উইল অ্যাকুয়ার আ ফ্রেশ ক্রপ অফ প্যাট্রনস, ফ্রেশ ক্রপ অফ প্যাট্রনস। সেভিল র কি জিনিস? এটা কি কোম্পানি স্যুট, হ্যাঁ দেখো সেভিলরা ইজ রিনাউন্ড স্ট্রিট ইন মেফায়ার সেন্ট্রাল লন্ডন গ্লোবাল রিকগনাইজ অ্যাট দ্য পিনাকল অফ হাই এন্ড ট্রেডিশনাল বিস্পোক টেইলরিং ফর মেন। হ্যাঁ মানে এখানে পোশাক কেন্দ্রিক একটা ইয়া আছে, হাব যেটাকে বলা হয়, কেন্দ্র। তাই সে সেভিল রয়ের পোশাকের ইয়া আছে কিন্তু, তাই না? দেখো সেভিল র স্যুটস, এই যে এরকম পোশাক, আহা কি দিলাম, টেলার্স, দেখে এখানে দেখানো হচ্ছে। তো এখানে সেই পোশাকের নামের কোম্পানিটা নিয়ে এসেছেন তিনি, হ্যাঁ তাই বলছে কি সেভিলরা উইল অ্যাকোয়ার আ ফ্রেশ ক্রপ অফ প্যাট্রনস। সেভিলরাও এরকম কি হবে যদি আমরা এটাকে গ্লোবালাইজ করি। লুঙ্গিটা যেহেতু মায়ানমার করেছে কি এই বিহাইন্ড আ কেন কার্টেন, মানে কি পিছনে পিছনে, হ্যাঁ গোপনে গোপনে তারা কিন্তু তাদের এই যে লুঙ্গিটাকে গ্লোবালাইজ করে ফেলেছে। গ্লোবালি এটাকে মানুষ গ্রহণ করবে। তারা যদি লুঙ্গি পরেও সংসদে বা হচ্ছে ইউএন বা জাতিসংঘের অফিসে যায়, কেউ তাদের বাধা দিবে না, দিবে বলো? কেউ বাধা দিবে না, তা ওই পোশাকেই যাবে, বুঝতে পারছো? বিশেষ করে দেখো অং সাং সুচি, নাম শুনছো? জি স্যার, মানমারের না না কি জি স্যার শুনছি। সে কেমন ড্রেস পরে? মায়ানমার একজন হচ্ছে নোবেল বিজয়ী। হ্যাঁ, তিনি কেমন পোশাক পরেন? দেখো তাদের এই যে একটা গামছা টাইপের একটা লুঙ্গি টাইপের ড্রেস পরে কিন্তু, ঠিক আছে তো। ফুল ফুল দেখাচ্ছে না, হ্যাঁ ফুল ইমেজ তার ছবি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পোশাক, পুরোটা দেখাচ্ছে না, এই যে পোশাক লুঙ্গি মতো, হ্যাঁ এই পোশাক তিনি পরে যাচ্ছেন কোথায়? বিভিন্ন ইউরোপিয়ান নেশনে বিভিন্ন জায়গায় যখন তিনি গেছেন, এই যেমন একটা লুঙ্গি পরে আছে, দেখতে পাচ্ছ? এই যে লুঙ্গি পরে তারা বিভিন্ন জায়গায় যেতে পারে। কিন্তু আমরা পারবো আমাদের যে লুঙ্গি আর গেঞ্জি পরে যেতে পারবো আমরা এই জায়গায়, বলো তো? কেন পারবো না? আমরা যদি যাই আমাদেরকে বার করে দিবে? বের করে দিবে না, কিন্তু মানে আমরা অভ্যস্ত না ওইটা পরে। না সেটা তো বললাম। তাহলে স্যার আমরা যদি পাওয়ারফুল হতে পারি তাদের চেয়ে, তাহলে সেটা হয়ে যাবে, এখানে তখন কোনো পাওয়ারফুল সমস্যা কিছু না, এখানে নেই। তো আমরা নিজেকে ছোট করতেছি। আমাকে মনে করো আমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাকে যখন তারা দাওয়াত দিয়েছে আমি অবশ্যই যাব, কিন্তু পোশাকটা কি পরে যাব সেটা তো আমি অনুসারে যাব, আমাকে তারা বার করতে পারবে না। বরং আমরা নিজেরা নিজেদেরকে ছোট করছি। ওরা আমাদেরকে ছোট করছে কিনা জানি না, কিন্তু আমরা আমাদেরকে ছোট করছি, নিজেদেরকে ছোট মনে হচ্ছে বলে আমরা পরে যাচ্ছি না। যেমন মহাত্মা গান্ধী কি ড্রেস পরে ইউরোপে বিভিন্ন জায়গায় যেতেন বলো? স্যার তাদের ট্র্যাডিশনাল, ভারতীয় ট্র্যাডিশনাল যে টাইপের ড্রেস গুলো ছিল ওরকম কি বলো, সে খালি গায়ে যেত শুধু,
ট্রেডিশনাল ড্রেস কোথায়? মানে স্যার বলতে চাচ্ছি যে হ্যাঁ, সে একটা ধুতি আর মাঝে মাঝে একটা সাদা চাদর পরে চলে যেত, বুঝো না? জি স্যার। হ্যাঁ, তা ওই রকম ধার তো সে ধারেনি কারো। এই যে দেখো এরকম একটা লাঠি থাকবে হাতে, হ্যাঁ, আর একটা সাদা মাঝে মাঝে তো পোশাকই থাকতাম তার শরীরে এরকম, এই করেই সে কিন্তু ঘুরে বেরিয়েছে, দেখো এইভাবেই। নরমালি ধুতি পরে একদম ইন্ডিয়ান ট্র্যাডিশনাল এই যে যেরকম। দেখো খালি গা, ধুতি পরে আছে, ধুতির এই অংশটুকু হাতে আছে, ওইটা মাঝে মধ্যে সে গায়ে জড়ায় নাই, মানে একটা ধুতি পরেই সে দুনিয়া উল্টে বেড়াইছে, ঠিক আছে তো? তাহলে এরকম শক্তিশালী মানুষ হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যদি এখন লুঙ্গি আর গেঞ্জি পরে যায়, তাকে কি গ্রহণ করবে না প্রধানমন্ত্রী হিসাবে? বলো। স্যার অবশ্যই করবে। অবশ্যই করবে। তাহলে সেই সাহস আমাদের থাকতে হবে তো, সেই সাহসটা তো আমাদের তৈরি করতে হবে, ওরা তো বলে দিবে না, আমাকে পরে যেতে হবে। তারা আমাকে নিশ্চয়ই ফেলতে পারে না। তখন আমি যখন এই কাজটা করবো, অটোমেটিক আমার ড্রেসটাও গ্লোবালাইজড হয়ে যাবে, এবং তখন ওই স্যাভিলরা আমাদের পোশাকটাকে গ্রহণ করে সে তৈরি করবে, বুঝতে পারছো? তার একটা নতুন স্টাইল তৈরি হয়ে যাবে, সে আমাদের লুঙ্গি আমদানি রপ্তানি করা শুরু করবে। তাই বলতে চাচ্ছে যে, বুঝতে পারছো, যে ফ্রেশ ক্রপ অফ প্যাটার্ন পাবে, সে নতুন একটা শস্য পাবে, নতুন একটা সিস্টেম তারাও পাবে। ইন্টারন্যাশনাল গ্লোবালাইজড একটা পোশাক, মানে পোশাক যে বা টেইলরিং একটা কোম্পানি, সে কিন্তু লুঙ্গিও তৈরি করবে। তখন সেটা স্থানীয়ভাবে শুধু তৈরি হবে না, সেটা গ্লোবালি তৈরি হবে, বুঝতে পেরেছো? একবার আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স, তো কিছু 5 জন ছেলে এবং 5 জন মেয়ে আসছিল হচ্ছে গ্রামীণ ডানন বগুড়াতে, ঠিক আছে? ওখানে ভিজিট করতে আসছিল। তা বিদেশিরা কেউ এরকম আসতে পারে, অনেক সময় আমি দেখা যায় তাদের সাথে ঘুরতাম আর কি, হ্যাঁ, মানে তাদেরকে ঘুরে নেওয়ার বেড়ানোর দায়িত্ব দেওয়া হতো। তো একবার ওইরকম 5 জন ছেলে 5 জন মেয়ে আসছিল, আমাদের মতো ইয়ংই। তা ওরা হঠাৎ করে আমাদের এই লুঙ্গি ড্রেস পরে আগ্রহ প্রকাশ করলো যে তারা লুঙ্গি পরবে, বুঝতে পারছো? তা নিউ মার্কেটে ওদেরকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে লুঙ্গি কেনাই দিলাম। লুঙ্গি কেনার পর তারা পড়ছে, পড়ে মহস্তানগড়, তারপরে হচ্ছে পাহাড়পুর টাহাড়পুর সব ঘুরছে। ঘোরার পর লুঙ্গি পরে ঘুরে ওরা বলতেছে এটা তো খুবই কমফোর্টেবল ড্রেস, খুব আরামদায়ক ড্রেস, ঠিক আছে তো? বুঝতে পারছো? তো পরে ওরা আরও খানিক কিনে নিয়ে গেছে পরবর্তীতে। তাহলে তারা তারা তো হাফ প্যান্ট পরেই ঘুরে ঘুরে না, বলো? আমি যখন প্রথম যখন আমার সাথে প্রথম পরিচয় হলো, হ্যাঁ, ওই যে তোমার মানে যখন তারা হোটেলে উঠলো, হোটেল থেকে যখন আমি তাদেরকে রিসিভ করার জন্য গেলাম, গাড়ির থেকে যখন নামলো, তখন তো আমি অবাক। কেমনই অবাক? কারণ মেয়েগুলো পরে আছে পুরো শর্ট ড্রেস, আর ছেলেগুলো পরে আছে একটা গেঞ্জি আর হাফ প্যান্ট, বুঝতে পারছো? মানে তুমি ওদের দিকে তাকাতে পারবে না, এরকম একটা ড্রেস পরে তারা আসছে। তাহলে চিন্তা করো, ওদের ড্রেস ওরা পরে আসছে, কে কি মনে করলো ওদের দেখার বিষয় না। তো যখন আমি ওদেরকে আবার ঘোরাতে নিয়ে যাব, মহাস্থানগড় এগুলো, তখন আমি ওদেরকে বিশেষ করে মেয়েদেরকে বললাম যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ, এখানে অধিকাংশ এটা মুসলিম কান্ট্রি, এখানে আপনারা যে ড্রেসটা পরে এসেছেন এটা গ্রহণযোগ্য হবে না। তাই দয়া করে যদি আপনাদের যদি কোনো ফুল ড্রেস থাকে এটা পরেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। তা ওদেরকে তখন ওরা বলছে তাহলে আমরা বাঙালি পোশাক পরতে চাই, বুঝতে পারছো? বাঙালি পোশাক পরবে। তো বাঙালি পোশাক পরবে, তো বাঙালি পোশাক কিনে আনা হলো, কিনে এনে তারা পরলো। যেমন সালোয়ার কামিজ মেয়েরা যেটা পরে, ওই রেডিমেড যেগুলো ছিল ওগুলো করে তারা ঘুরতে গেল। হ্যাঁ, তো দেখো ওরা ওদের পোশাক পরে চলে আসছে, কে কি মনে করবে সেটা দেখার বিষয় না। আমার কাছে খারাপ লাগলেও তারা ওইটাই পরে আসছে। কিন্তু আমরা কি পারবো ওটা যেতে পরে, বলো? আমরা পারবো? বলো, আমাদের লুঙ্গি টুঙ্গি পরে যেতে পারবো আমরা, বলো? আমরাও যেতে পারবো, কিন্তু আমরা চক্ষু লজ্জার ভয়ে যেতে চাইছি না। ট্র্যাডিশনাল হ্যাঁ, শাড়ি এগুলো পরে যেতে পারে। ওদের চক্ষু লজ্জার বিষয় থাকা উচিত ছিল যে তারা যে ড্রেস পরে আছে ওটা ড্রেসে পরে কেউ বাইরে বার হয় না, ওদের চক্ষু লজ্জার ব্যাপার ছিল। কিন্তু আমরা তো না, কারণ আমাদের তো এরকম শর্ট না, এটা লুঙ্গি ওরকম না। বরং ওই যে বললাম, অ্যাসার্ট করতে হবে, তো আমাদেরকে অ্যাসার্ট করতে হবে যে আমাদের এটা আমরা পরবো, এটা আমাদের ড্রেস। কেউ প্রশ্ন করলে আমরা বলবো এটা আমাদের ড্রেস। তাহলে সেরকমভাবে কবি সেই জায়গাটাতে টাচ করতে চেয়েছে, যেটা অন্য দেশের মানুষের সমস্যা না, সমস্যাটা আমাদের নিজেদের। আমরা কেন নিজেদেরকে যে গ্লোবালাইজ করছি না, এই যে বলছে না যে গ্লোবালাইজ করতে হবে, যে তারা ওইটা পড়েছে কতদিন পর্যন্ত পড়েছে, যতদিন না পর্যন্ত এটা গ্লোবালাইজড হয়েছে, এবং শেষ পর্যন্ত গ্লোবালাইজড হয়েছে, এবং এটা মানুষ স্বীকৃতি দিয়েছে, গ্রহণ করেছে। তাহলে আমরা কেন সেটা পারছি না? তারপরে দেখি হেজিমনি ইনভেডস প্রাইভেট স্পেস অ্যাজ ওয়েল। এই যে হেজিমনিটা, এই যে অথরিটিটা মাঝে মাঝে প্রাইভেট প্লেসেও চলে গেছে আমাদের। প্রাইভেট স্পেস মানে হচ্ছে বাড়িতেও চলে গেছে। কেমন? মাই কাজিন ইন আমেরিকা,
আমার এক কাজিন আমেরিকাতে থাকতো, উড গেট হোম ফ্রম ওয়ার্ক অ্যান্ড লাউঞ্জ ইন আ লুঙ্গি। সে বাড়ির থেকে ফিরে আসতো, মানে কাজ থেকে ফিরে এসে বাড়িতে কি পড়তো বলো তো? লুঙ্গি পরতো। কিন্তু দুঃখের বিষয়, এটা সে পড়তো, কিন্তু হলো কি, টিল হিজ সান গ্রু অ্যাশেমড অফ ড্যাড অ্যান্ড স্টার্টেড হাইডিং দ্য রিডিকুলাস এথনিক অ্যাটায়ার। সে একদিন তার ছেলে, মানে আমার কাজিনের ছেলে, এই লুঙ্গি পরা দেখে লজ্জা পাইলো, এবং সে কী করলো, লজ্জায় এই রিডিকুলাস এথনিক অ্যাটায়ার, মানে সে এটা এই বলে গালাগালি করছে, দেখো রিডিকুলাস মানে কি, অদ্ভুত হাস্যকর একটা এথনিক অ্যাটায়ার, এটা কোনো পোশাক হতে পারে, এই বলে সে করলো কি, তার মানে বাবার প্রতি লজ্জিত হয়ে সে ওই পোশাকটাকে লুকিয়ে রেখেছিল, যেন তার বাবা ওই পোশাক না পরতে পারে। বুঝতে পারছো? সে লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার আছেটা কি? কি এত খারাপ ড্রেস যেটা লজ্জা পাইতে হবে? কিন্তু এরকমটা হয়েছে, ঠিক আছে তো, যে লুঙ্গি পরাটাকে তার লজ্জার বিষয় মনে করতেছে। কে মনে করতেছে? ওই মানে ওর কাজিন না, রাইটারের কাজিন না, কাজিনের কে ছেলে, যে ওখানে বড় হয়েছে, যে আমেরিকাতে বড় হয়েছে, ঠিক আছে তো, সে আর ওই বাংলাদেশি কালচারকে বলছে, বাংলাদেশি লুঙ্গিকে বলছে রিডিকুলাস এথনিক অ্যাটায়ার। এটা এখন আর চলে না, ওটা আগে চলতো এইভাবে। তাহলে এই স্যার এরকম লজ্জা না আমরা ছোটবেলায় আমরাও পাইতাম, মানে আমার ক্ষেত্রে এরকম হয়েছে, বাবা যদি আমাকে লুঙ্গি পরে কোথাও নিয়ে যেতে চাইতো আমি বলতাম লুঙ্গি পরো না, প্যান্ট পরে নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ এরকম বলতাম আর কি। হ্যাঁ, তাই বলছে, দ্য স্পিকার আস্কড দ্য রিডার টু কনসিডার দ্য ইফেক্টস অফ মডার্ন ফর্মস অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড দ্য ডোমিনেন্স অফ সার্টেন ফ্যাশনস। হ্যাঁ, যে কিছু ফ্যাশন ইম্পেরিয়ালিজমের অংশ হিসাবে আমাদেরকে ডোমিনেট করতেছে। হি অবজার্ভ দ্যাট ম্যানি এডুকেটেড অ্যান্ড ওয়েলদি পিপল ফ্রম এশিয়া অ্যান্ড আফ্রিকা ড্রেস স্মার্টলি ইন ফ্যাশনেবল স্যুটস, often look down on their own fellow countrymen and even relatives who wear simple lungis. There are a few exceptions, such as in Sri Lanka, where stylish designer lungis are worn at parties, and in Myanmar, where political leaders proudly wear lungis when welcoming important guests. However, Myanmar is somewhat isolated from the rest of the world and not fully accepted among nations. অন্যদিকে the speaker suggests that once Myanmar become fully globalized, যখন গ্লোবালাইজড হয়ে যাবে বা হয়ে গেল, ওয়েস্টার্ন ফ্যাশন সেন্টার্স দেখো লাইক স্যাভিল রো মে গেইন নিউ কাস্টমার ফ্রম দেয়ার। তাই বলছে কি, যে এইভাবে কি হচ্ছে, গ্লোবালাইজ ওয়েতে তারা কি করছে, তাদের মানে স্থানীয় পোশাকগুলোকে নষ্ট করে দিয়ে ওই যে পোশাকও একটা ইম্পেরিয়াল অংশ হয়ে যাচ্ছে, ইম্পেরিয়ালিজমের একটা অংশ। যখন স্যাভিল রো করবে কি, ওই নিজের মতো করে পোশাক তৈরি করে সেটাই আবার পাঠাবে ওই মায়ানমারে। যেমন হচ্ছে বাংলাদেশে যে সকল গার্মেন্টস ফ্যাক্টরিতে আছে, সেই পোশাকগুলো কোথায় যায় বলো তো? বলো, বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলোর পোশাকগুলো কোথায় যায়? বাংলাদেশে হ্যাঁ, বিভিন্ন দেশ, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বা ওই যে দেশগুলো কি করে, অর্ডার দেয়, তাই না? অর্ডার করে না? অর্ডার করে, সেই অর্ডারগুলো দেয়, সেই অর্ডারগুলো আবার মডিফাইড হয়ে কোথায় ফিরে আসে? হয়তো আমার দেশেও ফিরে আসে, বাংলাদেশে। হ্যাঁ বাংলাদেশ। তাহলে সেই 50 টাকা দিয়ে তারা বানায় নিয়ে গেল ড্রেসটা, বুঝতে পারছো? ড্রেস প্রতি মনে করো 50 টাকা দিয়ে বানায় নিয়ে গেল, সেটাকে আবার আমেরিকান কোম্পানি তার নিজের লোগো লাগিয়ে যখন বাংলাদেশে ফিরে আসলো, তখন তার দাম হয়ে গেল কত টাকা বলো? 500 টাকা, 1000 টাকা, 5000, 1500 টাকা, 2000 টাকার দাম হয়ে গেল। এইটা হচ্ছে গ্লোবালাইজেশনের অংশ, বুঝতে পারছো? যে তারা কি করছে, আমাদের পোশাককে ছোট করতেছে, করে সেই পোশাকই আবার তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, যেটাও একটা গ্লোবালাইজেশনের একটা অংশ। তারপর হচ্ছে, দ্য স্পিকার ফার্দার এক্সপ্লেইন দ্যাট দিস কালচারাল ডোমিনেন্স ইভেন অ্যাফেক্টস প্রাইভেট লাইফ। যেমন ফর এক্সাম্পল, হিজ কাজিন লিভিং ইন আমেরিকা ইউজ টু রিল্যাক্স কমফর্টেবলি অ্যাট হোম ওয়ারিং আ লুঙ্গি আফটার রিটার্নিং ফ্রম ওয়ার্ক, but later his son felt embarrassed by his father's traditional clothing and began hiding what he considered to be ridiculous ethnic dress. লুকিয়ে রাখতো। সুতরাং ইট ইজ অল টু ডিপ্রেসিং, রাইটারের কাছে এটা খুবই হতাশাজনক, বাট আই ওয়ান্ট লিভ ইট অ্যাট দ্যাট, কিন্তু এই অবস্থানে আমি রেখে দিতে চাই না, কারণ দ্য সিচুয়েশন ইজ ডেসপারেট, সামথিং নিড টু বি ডান, কারণ অবস্থা খুবই খারাপ আর আমার এখন কিছু করা দরকার, আমার এই লুঙ্গিটাকে গ্লোবালাইজ করার জন্য আমার কিছু করা দরকার। সুতরাং I have decided not to take it lying down, এটা শুধু ফেলে রাখার জন্য আমি চাইনি। The next time someone insinuates that I live in an ivory tower, I proudly proclaim I am a lungi activist. হ্যাঁ, কেউ যদি মনে করে আমি যখন আইভরি টাওয়ারে বসবাস করব তখন আমি এই লুঙ্গি পরে থাকবো, কেউ যদি আমাকে এটা নিয়ে ছোট করে, তাহলে আমি বলে দেবো কি, আমি প্রাউডলি প্রক্লেম করবো যে আই এম এ লুঙ্গি অ্যাক্টিভিস্ট। তাই তো, অ্যাক্টিভিস্ট মানে কি? আমি লুঙ্গি কর্মী, এরকম বিষয়টা। মানে আমি লুঙ্গিকে ভালোবাসি, আমি লুঙ্গির এক ধরনের সাপোর্টার,
বুঝতে পারছি? এমনকি ফ্রেন্ডস, ফেলো লুঙ্গি লাভার্স, আমার যারা ফ্রেন্ড আছে বা যারা লুঙ্গি লাভার্স আছে, লেট আস অর্গানাইজ লুঙ্গি পার্টিস অ্যান্ড লুঙ্গি প্যারেডস। আমরা লুঙ্গি পার্টি করতে পারি, আমরা লুঙ্গি প্যারেড করতে পারি। লেট আস লবি হলমার্ক অ্যান্ড আর্কাইভস, তাই তো, আর্কিস টু ইন্ট্রোডিউস অ্যান ইন্টারন্যাশনাল লুঙ্গি ডে। এবং হলমার্কের মতো যারা বড় বড় কোম্পানি আছে নাকি, তারা কি 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 করতে পারে বলো? হুম, আন্তর্জাতিক লুঙ্গি ডে ইন্ট্রোডিউস ডে করতে তৈরি করতে পারে। পারে। তাদের সাথে আমি লবি করব। লবি করা মানে কি? ওদের সাথে যোগাযোগ করা, করে হলমার্ক বা আর্কিভদের আমরাকে কি করব, মানে এনকারেজ করব টু ইন্ট্রোডিউস অ্যান ইন্টারন্যাশনাল লুঙ্গি ডে। হোয়েন দ্য ইউএন চিফ উইল ওয়ার এ লুঙ্গি, যখন ইউএন মানে ইউনাইটেড নেশনের যিনি প্রধান হবেন, প্রেসিডেন্ট, তিনিও একদিন লুঙ্গি পরবেন অ্যান্ড অ্যাড্রেস দ্য ওয়ার্ল্ড, এবং লুঙ্গি পরে ওই সারা বিশ্বের মানুষকে কি করবে, অ্যাড্রেস করে ভাষণ দিবে। আমি চাই একজন লুঙ্গি অ্যাক্টিভিস্ট হিসাবে লুঙ্গির অবস্থানটাকে ওই জায়গায় তুলে ধরতে। সুতরাং গ্র্যান্ডপা ওয়ার্ল্ড, আই সেলিব্রেট মাই লুঙ্গি, আমি আমার লুঙ্গিকে সেলিব্রেট করি। সিং মাই লুঙ্গি, আমি লুঙ্গি নিয়ে গান করি। অ্যান্ড হোয়াট আই ওয়্যার ইউ শ্যাল ওয়্যার, অথবা আমিও যদি লুঙ্গি পরি তোমাকে কিন্তু পড়তে হবে। ইটস টাইম ইউ ফাইনালি মেড ইউর পাসেস টু মোর দ্যান ইন্ডিয়া, টু বাংলাদেশ। আর তুমি যখন এই লুঙ্গি পরবে তখনই তোমার ইন্ডিয়ার বাইরে তুমি যে অন্য জায়গায় যেতে যাচ্ছ সেটা হয়ে যাবে যাওয়া। সেটা হবে কোথায়? বাংলাদেশে। লুঙ্গি পরা মানেই বুঝতে হবে তুমি বাংলাদেশে চলে আসছো। অ্যান্ড লাউঞ্জিং ইন আ লুঙ্গি, আর বাড়িতে বসে তুমি যখন লুঙ্গি পরবা, এবং তারপর বলছে তুমি যখন কক্সবাজারে যাবা, ইন আ কটেজ অন কক্সবাজার বিচ, তাই তো, কক্সবাজার বিচে যে কটেজগুলো আছে সেই কটেজে তুমি যখন লুঙ্গি পরে বসে থাকবা, তখন হবে কি, তুমি একজন বাঙালি, মানে বাঙালি তো মানে বাঙালি কালচার গ্রহণ করেছো, এবং তোমার কিন্তু বাংলাদেশের প্যাসেজ হয়ে যাবে। কারণ কি, কক্সবাজার কি এখানে সেটা দেখো বলা হয়েছে, দ্য লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড উই প্রাউডলি ক্লেম। তাহলে কক্সবাজার, হ্যাঁ, বিচ, যেটাকে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম বলে থাকি, এবং এটা আমরা মানে কি গর্বের সহিত দাবি করতে পারি। এবং সেখানে আমি কি দেখছি, ওয়াস 28 ইয়ং ম্যান লুঙ্গিজ বেইদিং ইন দ্য সি। তারা 28 জন, কয়জন ব্যক্তি, কয়জন ইয়ং ম্যান, 28 জন ইয়ং ম্যানকে আমি দেখেছি ওই সমুদ্র সৈকতে কক্সবাজারে। তারা কি করছে, লুঙ্গি পরে নদীতে সাঁতার কাটতেছে। লুঙ্গি, সব জায়গায় লুঙ্গি হবে, আমি লুঙ্গি দেখতে চাই, ঠিক আছে তো। আমার পোশাককে আমি উন্নত জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে ইউএন অফিসে পর্যন্ত আমি নিয়ে যেতে চাই। তাই বলছে দেখো, হ্যাঁ, যে দ্য স্পিকার সেজ দ্যাট দিস সিচুয়েশন ইজ ভেরি ডিসকারেজিং অ্যান্ড আপসেটিং, বাট হি রিফিউজেস টু অ্যাকসেপ্ট ইট সাইলেন্টলি। এই হতাশাজনক অবস্থা তিনি মেনে নিতে রাজি না। হি বিলিভস দ্য প্রবলেম ইজ সিরিয়াস অ্যান্ড দ্যাট সামথিং মাস্ট বি ডান অ্যাবাউট ইট, দেয়ারফর হি ডিসাইড নট টু রিমেন প্যাসিভ। তিনি নিষ্ক্রিয়ভাবে বসে থাকতে রাজি না। The next time someone suggests that he lives an isolated intellectual life disconnected from reality, he will proudly declare that he is a lungi activist. He humorously calls upon his friend and his lovers of the lungi to organize lungi parties and lungi parades. তাই তো, এটা বলছেন। এমনকি তিনি বলছেন কি, যে তিনি গ্রিটিং কার্ড তৈরি করবেন, কোম্পানি যেমন হলমার্ক এবং আর্কিভস টু এস্টাবলিশ অ্যান ইন্টারন্যাশনাল লুঙ্গি ডে when the head of the United Nations wear a lungi and address the entire world. সে লুঙ্গি পরে ওই লুঙ্গি ডেতে তিনি অ্যাড্রেস করবেন। Then he address again, দেখো, Walt Whitman, calling him Grandpa Walt, and declares that he proudly celebrates and praises the lungi. He says that what he himself wear, Whitman should also wear. মানে কবি যা পড়েছেন হুইটম্যানেরও তাই পড়া উচিত। He invites Whitman to extend his journey beyond India and come to Bangladesh. তিনি বলছেন কি, আপনি যে প্যাসেজ টু ইন্ডিয়া বলেছেন, আমি চাই ইন্ডিয়ার বাইরেও যেন বাংলাদেশে তিনি আসেন, এসে এখানে লুঙ্গি পরেন, এখানে সে যেন কক্সবাজার দেখেন, যে কক্সবাজারে আসলে তিনি দেখতে পাবেন কি শত শত মানুষ এই লুঙ্গি পরে এখানে ঘুরতে এসেছে। তাই বলছি কি, দেয়ার দ্য পয়েট ইমাজিনস হুইটম্যান রিল্যাক্সিং ইন আ কটেজ অন কক্সবাজার, দেখো, কক্সবাজার বিচ, হুইজ বাংলাদেশ প্রাউডলি ক্লেমস টু বি দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়াচিং 28 ইয়ং ম্যান ওয়ারিং লুঙ্গিজ বেদিং ইন দ্য সি। যে কটেজে বসে হুইটম্যান দেখবে কি, যে সমুদ্র সৈকতে লুঙ্গি পরেও কি করছে, ইয়ং ম্যানেরা সাঁতার কাটতেছে, তাই তো, গোসল করতেছে। অতএব সব জায়গায় তিনি শুধু লুঙ্গি আর লুঙ্গি দেখতে পাবেন। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বোঝা গেল? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, সরি, একটা কল আসছে, আমি একটু ধরে নিই, হ্যাঁ, কলটা। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। স্যার
তারপরে কতদূর আসলাম আমরা? আচ্ছা, তাহলে এটাতে টোটাল কয়টা লাইন আছে বলো তো? এখানে কি কম বেশি আছে নাকি? তোমাদের বইয়ে কত লাইন? 200 লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? একবার আজকে হয়তো শেষ হবে না, তাহলে ওইটুকু আমরা আগামী দিন পড়ে শেষ করব, ঠিক আছে? তাহলে যতটুকু পড়ানো হলো তোমরা একটু পড়ে নিবা, মনে থাকবে? হুম। জি স্যার। কম বেশি করা বই বই আচ্ছা, একটু মিউট রাখো। এই জন্য দেখা যায় একটা লাইন মানে যেখান থেকে নিয়েছি ওই জায়গাতে একটু লাইনগুলো এদিক ওদিক হয়ে আছে, তো সমস্যা নেই। বইয়ের সাথে লাইনের সংখ্যা হয়তো মিলছে না, তারপরেও একটু ঠিক করে নিবা, ঠিক আছে? তো যতটুকু পড়লাম তোমাদের বই থেকে আমি একটু কাজ দিই তোমাদের যতটুকু পড়ানো হলো। এখন তোমাদের বইয়ে কি প্যারাফ্রেজ আছে না? দেখি তো। কত পর্যন্ত বললাম আমরা? জি স্যার আছে। তোমাদের বই অনুসারে কত লাইন পর্যন্ত পড়লাম? 115। 115। তাহলে 115 পর্যন্ত আচ্ছা 115 বা 13 পর্যন্ত পড়েছি। তোমাদের কাজ হবে, এখন আমি ক্লাসটা কেটে দিচ্ছি, কিন্তু তোমরা 113 পর্যন্ত, ঠিক আছে তো? 113 পর্যন্ত লাইনের যে প্যারাফ্রেজ আছে সেই প্যারাফ্রেজটুকু সব পড়ে ফেলবা, মনে থাকবে? পড়ে কোনো জায়গায় সমস্যা থাকলে আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো আমাকে। আচ্ছা স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখছি। একটু পড়ে নিও ভালো করে। ওকে, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।